স্বাগত। আজকের আমাদের লাইভ সেশনে যারা আমরা 50তম বিসিএস পরীক্ষা দিব, এই 30 তারিখ আমাদের আসতেছে, জানুয়ারি 30 তারিখ আমাদের বিসিএস পরীক্ষা। এই বিসিএস পরীক্ষা বাংলা একটা আতঙ্কের নাম। আমরা জানি যে 47তম বিসিএস পরীক্ষা বাংলা খুবই কঠিন প্রশ্ন করা হয়েছে, কিন্তু এর চেয়ে বরঞ্চ 49তম বিসিএস একটু সহজ হয়েছে তুলনামূলক, এবং 48তম বিসিএস পরীক্ষা একটু মোটামুটি সহজ ছিল কিন্তু বাংলা প্রশ্ন। 50তম বিসিএস পরীক্ষা কিন্তু বাংলা প্রশ্ন কখনোই সহজ আসবে না, যেটা আপনারা জানেন। আর বাংলা প্রশ্ন এমনভাবে করে যেটা সাধারণত পড়াশোনার বাহির থেকেই কিন্তু প্রশ্নগুলো করে, কিন্তু ওই মানে যদি টপিকটা পড়া থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তরটা জানা যায়। তো বাংলার ক্ষেত্রে একটু বেসিক ধারণা থাকা উচিত, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে একটু বিস্তারিত ধারণা থাকতে হয়, কারণ সাহিত্য কিন্তু এখন আমাদের 15 নম্বর থাকবে বিসিএস পরীক্ষায়। তেমনি আমাদের ব্যাকরণ থেকেও কিন্তু 15টা নম্বর থাকবে। কোনো টপিক থেকে 2টা প্রশ্ন কিন্তু কখনোই ধরবে না। যেমন আমি যদি বলি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কি 2টা প্রশ্ন ধরবে, এর উত্তর হলো না, কখনো একটাও ধরতে পারে 50তম বিসিএস পরীক্ষায়, আবার নাও ধরতে পারে। তেমনি চর্যাপদ থেকে কি স্যার 2টা প্রশ্ন ধরার সম্ভাবনা আছে? এর উত্তর হলো না, যে চর্যাপদ থেকেও 2টা প্রশ্ন ধরার কোনো নেই। স্যার মঙ্গল কাব্য থেকে কয়টা প্রশ্ন ধরতে পারে? মঙ্গল কাব্য থেকে একটা প্রশ্ন ধরতে পারে। এরা রোমান্টিক প্রণয় কাব্য থেকে কয়টা প্রশ্ন ধরতে পারে, বা অনুবাদ সাহিত্য থেকে কয়টা প্রশ্ন ধরতে পারে? এর উত্তর হলো একটা প্রশ্ন ধরতে পারে। তো এরকম হলো বিসিএস পরীক্ষা একটা সিলেবাস আছে, সিস্টেম, যে প্রাচীন যুগ থেকে একটা প্রশ্ন ধরে, মধ্যযুগ থেকে 4টা প্রশ্ন ধরে, এছাড়া আধুনিক যুগ থেকে বাকি 10টা প্রশ্ন আপনাকে ধরবে। সেক্ষেত্রে কখনো কোনো কবি সাহিত্যিক কোনো স্পেসিফিক আছে? হ্যাঁ আছে, কিছু কিছু কবি সাহিত্যিক আছে যেগুলো আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে খুবই জড়িত। স্যার এরকম একজন কবি সাহিত্যিক নাম বলতে পারবেন? তিনি হলেন আমাদের কাজী নজরুল ইসলাম, যিনি বর্তমান প্রেক্ষাপটের সাথে, বর্তমান রাজনৈতিক আন্দোলনের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা হলো রাইটার। তিনি হলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং তার সম্পর্কে অবশ্যই আপনাকে পড়তে হবে। স্যার তার সম্পর্কে বলতে কাজী নজরুল ইসলাম সাহিত্য থেকে কি 2টা প্রশ্ন আসতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, আসতে পারে। 1 থেকে 2টা প্রশ্ন অবশ্যই ধরতে পারে। এছাড়া আর কোন কোন সাহিত্যিকরা এবার বেশি বেশি ইম্পর্টেন্ট? স্যার সনাতন ধর্মাবলম্বী সাহিত্যিকরা বেশি ইম্পর্টেন্ট নাকি মুসলিম সাহিত্যিকরা বেশি ইম্পর্টেন্ট? এর জবাবটা হলো এবছর কিন্তু মুসলিম সাহিত্যিকরা বেশি ইম্পর্টেন্ট। তো এরকম কোন কোন টপিকগুলো করতে পড়তে হয়, এগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা আপনাদের সাথে আলোচনা করব ক্লাসে। কিন্তু আমি এগুলো সবই বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদের মোটামুটি একটা সাজেশন কিন্তু দিয়েছি। বিশেষ করে সাজেশন হয় না, তারপরও আমরা কিন্তু একটা দিয়ে দেই সাজেশন, যে এর ভিতর থেকে আসতে পারে। আজকের ক্লাসটা কিন্তু বাংলায় আমরা বাংলা ব্যাকরণ এবং সাহিত্য উভয় রেখেছি, এবং যেগুলো 50তম বিসিএস পরীক্ষা এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আসতে পারে। সামনেই আমাদের প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। আর অনেকে ভাবতেছেন হয়তো যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা যেভাবে হয়েছে তেমনি মনে হয় প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে। এর উত্তরটা হলো একদম না। কারণ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে জেলা পর্যায়ে, এবং যেখানে আমরা দেখেছি ডিভাইস পার্টি থেকে শুরু করে আমলা পার্টির সব পার্টি কিন্তু সেখানে ছিল। কিন্তু এখন এখানে কিন্তু পিএসসি পরীক্ষাটা নেবে, অর্থাৎ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, তারা পরীক্ষা নেবে, এবং পরীক্ষাটা কিন্তু কখনোই কোনো বিভাগীয় শহরেও হবে না, জেলা পর্যায়ে তো দূরের কথা। পরীক্ষাটা হবে সম্পূর্ণ ঢাকা শহরে, এবং এখানেও কি যে ডিভাইস পার্টিরা তৎপর থাকবে না তা কিন্তু না, এখানেও কিন্তু ডিভাইস পার্টিরা তৎপর থাকবে। তবে তাদের ভিতরে গোয়েন্দা সংস্থা একটু সতর্কতা অবলম্বন করবে, কারণ আমরা জানি পিএসসির পরীক্ষাগুলোতে সাধারণত অন্য অন্য চাকরি পরীক্ষায় এখানে দুর্নীতি একটু হলেও একটু কম হয়, প্রশ্ন ফাঁস কিছুটা হলেও একটু কম হয়। সেক্ষেত্রে প্রধান শিক্ষক নিয়োগ যেহেতু পিএসসি প্রশ্ন করবে, মনে করেন না অত পানির মতো সহজ প্রশ্ন বিগত সালের সবকিছু তুলে দিবে। এখানে কিন্তু পিএসসি প্রশ্ন করা মানে এই প্রাইমারি বিগত সালের যে পরীক্ষা এসেছিল ওই ধরনের প্রশ্ন আপনি বাদ দেন, ওই ধরনের প্রশ্ন আসবে না। এখানে সাধারণত বিসিএস স্টাইলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি, এবং পিএসসির অধীনে যে নন কাটার পরীক্ষাগুলো হয়েছে ওই রকম টাইপের কিন্তু এখানে পরীক্ষাটা কিন্তু হবে। এবং পরীক্ষা কিন্তু আপনি ভাবেন না যেখানে 200 নম্বর বা 100 নম্বর পরীক্ষা হবে, পরীক্ষা কিন্তু পিএসসি 90 নম্বরে এমসিকিউ পরীক্ষাই নিবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে তুমুল একটা প্রতিযোগিতা হবে এখানে, এবং ক্যান্ডিডেট কিন্তু সবচেয়ে বেশি 7 লক্ষ ক্যান্ডিডেট। 7 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু পদসংখ্যা কিন্তু সে তুলনায় খুবই খুবই কম। তো সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, মূলত এই লড়াইটাই হবে বিসিএস ক্যান্ডিডেট বনাম বিসিএস ক্যান্ডিডেট, তারাই কিন্তু এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতরে থাকবে। তাই বলবো যে এই বিসিএস এর ক্লাসটা ভালো মতো আজকে ক্লাসটা করবেন। পুরো ক্লাসটা আমরা চাবো 8:30 11টা পর্যন্ত আমরা ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। যারা রাত 11টা পর্যন্ত আমার সাথে থাকতে পারবেন তারা আজকের ক্লাস থেকে হুবহু বিসিএস পরীক্ষা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আপনি হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। যদি কোনো ধরনের কোনো ব্যাকরণিক কোনো কনফিউশন প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং বাংলা সাহিত্য রিলেটেড যদি কোনো কনফিউশন সৃষ্টিকারী কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। কে কোন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন সবাই। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করেন, হ্যাঁ সবাই একটু শেয়ার করেন। আমরা জানি সবাই নির্বাচনী আমাজে
অনেকে ব্যস্ত আছেন, নির্বাচনী কাজে সাধারণত ব্যস্ত আছেন, এবং অনেকে কিন্তু ভাইবার কাজে প্রাইমারি যারা সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা টিকছেন তারাও কিন্তু এখন ব্যস্ততম সময় পার করতেছেন। আবার অনেক এলাকায় আছে, গ্রামের এলাকায় যেখানে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করতেছে, অনেকেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন। যাই হোক, আমাদের ঘুম কিন্তু নাই, বিশেষ করে বেকারদের চোখে ঘুম থাকার কথা না, কারণ এদিকে বয়স কিন্তু যায় যায় অবস্থা। আর এই বয়স থাকতেই যে একটা চাকরি আপনারা লুফে নিতে হবে, সুতরাং আপনাকে ঘুমালে হবে না, বা আপনাকে টিকটক দেখে সময় পার করলে হবে না, বা পলিটিক্সের ময়দানে আপনাকে চষে বেড়ালেও হবে না। আপনার দরকার একটু পড়াশোনা করা, তাহলে একটা কাঙ্ক্ষিত চাকরি আপনি পেতে পারেন। তা দেখি আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন, একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, ঝটপট ঝটপট। আর আজকে কিন্তু সর্বোচ্চ শেয়ারকারী একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন, এবং সর্বোচ্চ মেনশনকারী একটা কেরিয়ার প্লাস বাংলা বই পাবেন। যারা আমাদের কেরিয়ার প্লাস বাংলা বইটার জন্য অপেক্ষা করতেছেন, আপনাদের অপেক্ষার পালা প্রায় শেষ পর্যায়ে। আমাদের 30 তারিখ বিশেষ পরীক্ষা হবে। এই 30 তারিখ বিশেষ পরীক্ষাটা হলেই আমরা প্রাইমারির নতুন আপডেট বইটা আপনাদের সামনে দিতে পারবো। এবং এই বইটার সবচেয়ে চমকপ্রদ যে আমরা জিনিসটা রেখেছি সেটা হলো, এই বইটায় আমার ভিডিও ক্লাসগুলো অ্যাড করে দিয়েছি। তার মানে কিউআর কোড স্ক্যান থাকা মানেই আপনি নাসির স্যারকে পেয়ে যাবেন, অর্থাৎ আপনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট থাকবে, নাসির স্যারকে পেয়ে যাবেন। তার মানে এবার বইটার দাম হবে 400 টাকা। 400 টাকায় একটা কেরিয়ার প্লাস বাংলা বই কিনবেন, সাথে নাসির স্যারকে ফ্রি পাবেন, একদম ফ্রি পাবেন। এবং এই বইটা একদম আপডেট বইটা আসবে আমাদের ফেব্রুয়ারি 7 তারিখ, ইনশাল্লাহ আমরা টাইম বেঁধে দিয়েছি, ফেব্রুয়ারি 7 তারিখ আপনাদের মার্কেটে চলে আসবে। এবং কেরিয়ার প্লাস বাংলা বইটা যাদের কাছে আছে এবং বলবেন যে কেরিয়ার প্লাস বইটা কেমন, আর আপডেট বইটার আপনি দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন। আমাদের নাটোর থেকে আছেন, আমাদের গাজীপুর থেকে আছেন, আমাদের মুক্তা আছেন গাজীপুর থেকে, আমাদের মাহবুজানা মুক্তা গাজীপুর থেকে আছেন, আমি ঝালকাঠি জেলা থেকে আনিকা তিনি আছেন, এবং পঞ্চগড় থেকে আমাদের ফারুক ভাইয়া, তিনি আমাদের পঞ্চগড় থেকে আমাদের সাথে যুক্ত। আমাদের নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের রেহান আহমেদ, এবং হাবিবুর রহমান তিনি আমাদের ভোলা বোরহানউদ্দিন থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তা দেখে আমাদের আসিফ রায়হান তিনি আমাদের নরসিংদী থেকে যুক্ত হয়েছেন, আমাদের তাহমিনা সুলতানা তিনি আমাদের নরসিংদী থেকে যুক্ত হয়েছেন। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। সবাই একটু ঝটপট জয়েন করে ফেলি, এবং প্রশ্নগুলা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আছে ক্লাসটা হবে। আমি বলি যে অবশ্যই আপনারা যারা বিশেষ পরীক্ষা দেবেন তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং প্রাইমারি প্রধান শিক্ষক নিয়ে পরীক্ষা দেবেন তাদের জন্য বেস্ট একটা ক্লাস হবে আজকে। বেস্ট একটা ক্লাস করবেন, আপনি ক্লাসটা শেষে আপনি বুঝতে পারবেন যে আসলে না স্যার, আজকে ক্লাসটা অনেক চমকপ্রদ একটা ছিল, এক্সক্লুসিভ ক্লাস ছিল। প্রথমে আমি প্রশ্নটা রেখেছি যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে। এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে আমরা অনেকে ভুল উত্তর দিয়ে থাকি, এবং বাংলা ডিপার্টমেন্টের যদি আপনি ভাইবা বোর্ডে দেন তখনও কিন্তু আপনাকে এই ধরনের প্রশ্ন করে যে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, যেটা আমরা জানি যে ভারতীয় উপমহাদেশের অন্যতম একটা ব্রিটিশদের একটা অন্যতম প্রধান একটা স্থাপত্য নিদর্শন হলো এই ফোর্ট উইলিয়াম কলেজ। আমরা জানি 1757 সালে যখন পলাশীর যুদ্ধ হয় তখন ইংরেজরা তাদের নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা চিন্তা করলো যে কোনো সময় আবার আমাদের অ্যাটাক করতে পারে, তাই তারা নিজেদের জীবনের নিরাপত্তার বিবেচনা করে তারা ফোর্ট উইলিয়ামের দুর্গ নির্মাণের একটা পরিকল্পনা করলো। এরপর দীর্ঘদিনের পর এই ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কাজ শেষ হলো। এরপরে যে যখন এই ফোর্ট উইলিয়াম দুর্গটা নির্মাণ করা হলো, এর ভিতরে কিন্তু ব্রিটিশ সৈন্যরা ওর ভিতরেই ছিল এবং নিরাপদেই ছিল। এবার আপনাকে প্রশ্ন করা হলো যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে। আমি অপশন দিয়েছি উইলিয়াম কেরি, 2 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 নম্বর লর্ড কারমাইকেল, এবং 4 নম্বর লর্ড ওয়েলেসলি। ঝটপট উত্তর, ঝটপট 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 ঝটপট। আমাদের উত্তর যিনি বলেছেন স্যার ডি, এবং অনেশের জিনিয়া তিনিও বলেছেন ডি, রাত্রি শেষ তিনি বলেছেন লর্ড ওয়েলেসলি। স্যার আমি রাজশাহী থেকে জেফরিন এবং ওয়েলেসলি, এস সুমন তিনি বলছেন ওয়েলেসলি, এবং ক নম্বর বলছেন নেসার উদ্দিন তিনি বলছেন ক। দেখেন আপনারা অনেকে ভুল উত্তর করেন এবং অনেকে সঠিক উত্তর করেন। আজকে ভালো করে খেয়াল রাখেন, ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা তিনি আর কেউ নন, তিনি আমাদের সুপরিচিত লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি তৎকালীন তিনি যখন ভারতীয় উপমহাদেশ শাসন কার্য গ্রহণ করলেন তখন তিনি চিন্তা করলেন এই বিদেশ থেকে অর্থাৎ ইংল্যান্ড থেকে যে সরকারি চাকরির জন্য যে এই দেশে যে আসতো তারা কিন্তু অনেকে বয়সে নবীন ছিল, এবং তারা নিজেদের ভাষাটা অতটা ভালো করে স্মার্ট ভাবে বলতে পারতো না, এমনকি এদেশের ভাষা সম্পর্কে তারা ছিল পরিপূর্ণ অজ্ঞ। এই জন্য এদেশের ভাষাগুলো শিক্ষাদানের জন্য লর্ড ওয়েলেসলি ওই কলকাতার দুর্গের ভিতরেই তিনি একটা কলেজ নির্মাণের পরিকল্পনা করলেন, এবং তিনি এটার নাম দিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। কারণ ইংল্যান্ডের রাজা 4th উইলিয়ামের নাম অনুসারে তিনি এই কলেজটার নাম দিলেন ফোর্ট উইলিয়াম কলেজ। তার ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতাকে লর্ড ওয়েলেসলি। আমার একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? লিখে রাখেন 4 মে 1800 সালে এই ফোর্ট উইলিয়াম কলেজটি প্রতিষ্ঠিত হয়। আর একটা প্রশ্ন আসে, এই ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় কত সালে? এই ফোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় 24 নভেম্বর। লিখে রাখেন 24 নভেম্বর
1801 সালে এই কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয়। আরেকটা প্রশ্ন ধরতে পারে, এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? আরেকটি প্রশ্ন আসতে পারে, এই ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম বাংলা বিভাগের প্রধান কে ছিলেন বা বাংলা বিভাগের প্রথম হেড পণ্ডিত কে ছিলেন? অথবা আসতে পারে, ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান কে ছিলেন? তিনি আর কেউ না, তিনি আমাদের সুপরিচিত, কে বলেন তো? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, দ্রুত লিখে রাখো, উইলিয়াম কেরি, দ্রুত লেখেন উইলিয়াম কেরি। লিখছে সবাই, উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি, উইলিয়াম কেরি। প্রশ্ন যেভাবে আসুক, ঘুরিয়ে ফিরে আসুক, আমাদের পারতেই হবে। প্রশ্ন যেভাবে আসুক, আমাদের প্রশ্ন পারতেই হবে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি ছিল? ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা থেকে, উত্তরটা লিখে রাখেন লর্ড ওয়েলেসলি। এরপরে প্রশ্ন হলো, ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিল? উত্তরটা ছিল উইলিয়াম কেরি। ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে? তিনি হলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি। এরপরে প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান ছিলেন কে? উত্তরটা হবে উইলিয়াম কেরি। এরপরে প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হলো 4 মে 1800। 4 মে 1800। এর পরের প্রশ্ন ছিল, ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে? উত্তরটা হবে 24 নভেম্বর 1801। 24 নভেম্বর 1801। কতগুলো প্রশ্ন বলে দিলাম, সবাই লিখতে পেরেছেন কিনা একটু বলেন। দ্রুত দ্রুত দ্রুত, কে কে পারছেন বলে, উত্তরটা কে কে পারলেন? লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান। আপনারা অনেকেই দুর্বল হলো লিটারেচার, এটা আমি ভালো করেই জানি। প্রাইমারি প্রধান শিক্ষক যদি হতে চান, বিশেষ ক্যাডার যদি হতে চান, অবশ্যই আপনাকে বিস্তারিত পড়াশোনা করতে হবে। অবশ্যই বিস্তারিত পড়াশোনা করতে হবে। লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হলে ডান লিখবেন। আমি নেক্সট প্রশ্নে চলে যাব। সবাইকে একটু মেনশন করে দেন, সবাইকে মেনশন করে দেন। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা একটু চলে যাই। দেখেন পরের প্রশ্নটা এখানে কি বলতে চাচ্ছি আমরা। এখানে বলা হয়েছে, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেয় কে? চমৎকার একটা প্রশ্ন। বাংলা সাহিত্যের ক্ষেত্রে এই রাজা রামমোহন রায়ের ভূমিকা কিন্তু অসামান্য। কারণ আমরা জানি তিনি যেমন আমাদের বাংলার ক্ষেত্রে ব্যাকরণের ক্ষেত্রে চমৎকার ভূমিকা পালন করেছেন। কারণ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণটা রচনা করেছেন তিনি আর কেউ নন, তিনি আমাদের রাজা রামমোহন রায়। তিনি আমাদের বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেছেন এবং ওই ব্যাকরণ বইটার নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। বইটার নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। এই জন্য কিন্তু রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। এখানে বলছে, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেয় কে? উত্তরটা হলো মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো সংস্কৃত কলেজ। এরপরে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সর্বশেষ দেওয়া আছে সম্রাট আকবর। উত্তরটা ঝটপট, উত্তরটা ঝটপট 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 ঝটপট। অনেকে বলছেন রাত্রি শেষ, তিনি বলেছেন সংস্কৃত কলেজ। শফিক তুহিন, তিনি বলেছেন সংস্কৃত কলেজ। উত্তরটা আসলে কারোই হয় নাই, সবাই ফলস। উত্তরটা হবে মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। লিখে রাখেন, চমৎকার একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন উত্তর যদি আপনি পরীক্ষা হলে পারেন, কাউকে কিন্তু আপনি দেখাবেন না, কারণ এই ধরনের প্রশ্ন উত্তর সবাই পারে না। তা প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেয় কে? মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর। দ্রুত দ্রুত দ্রুত, কার কার হইলে হাত জাগান, দ্রুত হাত জাগাতে হবে, হাত জাগাতে হবে, দ্রুত হাত জাগাতে হবে, হাত জাগাতে হবে। সবাই সবাই ক্লাসটা কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু হবে না, কারণ আজকে ক্লাসের সব এক্সক্লুসিভ কিছু প্রশ্ন রেখেছি, এক্সক্লুসিভ প্রশ্ন। দ্রুত লিখে রাখেন, সবাই নোট খাতা লিখে রাখবেন, নোট খাতা করে রাখবেন। দেখছেন, আমরা কিন্তু বলেছিলাম প্রাইমারি পরীক্ষা যারা ভালো করবে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে কখনো বৃথা যায় না, মেধা কখনো বিফলে যায় না। পরের প্রশ্ন, চমৎকার প্রশ্ন। এটা 49তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছে। প্রশ্নটা হলো এই, একটু খেয়াল রাখেন। প্রশ্নটা হলো প্রাইমারি ভাইবের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। বলছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্যটা কোথায়? দেখেন, এগুলো কিন্তু আমি ক্লাসে বারবার পড়িয়েছি। ধ্বনি জিনিসটা কি? মুখ নিঃসৃত বা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় ধ্বনি। মুখ নিঃসৃত অথবা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকে বলা হয় কি? ধ্বনি। আর এই ধ্বনির লিখিত রূপ কি বলা হয়? বর্ণ। অর্থাৎ ধ্বনিটাকে পরিপূর্ণ দেওয়া হয় কিসের মাধ্যমে? এই উচ্চারিত ধ্বনিটাকে পরিপূর্ণ দেওয়া হয় বর্ণের মাধ্যমে। আর ধ্বনি কিন্তু কানে শোনার বিষয়, ধ্বনি কিন্তু চোখ দিয়ে দেখার বিষয় না, এটা কানে শোনার বিষয়। ধ্বনির ইংরেজি হলো সাউন্ড। সাউন্ড যেটা আমরা চোখ দিয়ে দেখা হয় না, কানে শোনা যায়। আর এই ধ্বনিটার লিখিত রূপটা দেওয়া হয় বর্ণের মাধ্যমে। তাহলে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তাহলে উত্তরটা হবে ইন্দ্রিয় গ্রাহ্যে। উত্তরটা হবে ইন্দ্রিয়
গ্রাহ্য, উত্তরটা হবে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য। এটা যে আবার বিসিএস পরীক্ষায় আসবে তা কিন্তু না, এই প্রশ্নটা বিসিএস পরীক্ষা আসবে না, এই প্রশ্নটা ধরতে পারে আমরা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। আমি আবার সবাইকে বলি যারা প্রাইমারি পরীক্ষা দিবেন প্রধান শিক্ষক নিয়োগ, তারা অবশ্যই বিগত সালে বিসিএস পরীক্ষার সব প্রশ্ন তাম্মা বানায় ফেলাবেন, এবং বিগত সালের পিএসসির অধীনে যত নন ক্যাডার নিয়োগ পরীক্ষা হলো, এই নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো আগে ভালো করে পড়বেন, কথাটা মনে থাকে যেন। এখানে আরেকটা প্রশ্ন, বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি বলতে পারবেন? বাংলা ভাষায় ধ্বনি আছে কিন্তু 37টি। এখন দেখুন বাংলা ভাষায় বর্ণ আছে কয়টি? বাংলা ভাষায় বর্ণ আছে কিন্তু 50টি। বর্ণ আছে কয়টি? 50টি। ভালো করে খেয়াল রাখেন। বাংলা ভাষায় ধ্বনি আছে কয়টি? 37টি। বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি? 37টি। প্রশ্ন কিন্তু অনেক স্টাইলে ঘোরাতে পারে যে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি আছে কয়টি? 37টি। বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টি? 37টি। বাংলা ভাষায় মোট বর্ণ আছে কয়টি? 50টি, 50টি, 50টি। এবং বলতে পারে বাংলা বর্ণমালা আছে কয়টি? বাংলা বর্ণমালা কিন্তু আছে আমাদের একটি। বাংলা বর্ণমালা আছে একটি। বাংলা বর্ণমালা আছে একটি। ঝটফট লিখে ফেলি, ঝটফট 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 লিখে ফেলবো, ঝটফট ঝটফট ঝটফট। ওকে, লেখা শেষ হলে ডান লিখবেন। পরের প্রশ্ন চলে, কোন শব্দে দ্বিস্বরধ্বনি আছে? দেখেন এই প্রশ্ন আমি কতবার যে পড়িয়েছি, আপনারা দেখেন জব মেডিসিনের ক্লাস যারা নিয়মিত করেন, এই ধরনের প্রশ্ন আমি কিন্তু বারবার আপনাদেরকে শিখিয়েছি যে কোন শব্দে দ্বিস্বরধ্বনি আছে। তা এখন আমাকে একটু বলেন, বাংলা ভাষায় এই দ্বিস্বরধ্বনি কয়টি? কে বলতে পারেন বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি? এই উত্তরটা দেখে কে পারেন? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টি? এই প্রশ্নটা মনে করেন যে এবার বিশেষ পরীক্ষায় ধরলো যে বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টি, কে পারেন? উত্তরটা একটু বলতে হবে। বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টি? এটা একটু উত্তরটা বলেন আমাকে। বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টি, কে পারেন? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টি? দেখি উত্তরটা কে পারেন। সর্বপ্রথম যে উত্তরটা করতে পারবেন তিনি স্পেশাল একটা থ্যাঙ্কস পাবেন। বলেন বলেন বলেন। হ্যাঁ, আমাদের বাংলা ভাষায় এই আপনাদের চাকরি হয় না, কিছু কারণ আছে। আমি অনেকেরই দেখি, অনেকে বলেন স্যার আমি 70 পাইলাম, 75 পাইলাম, আমি প্রাইমারিতে টিকলাম কেন? ওই যে ভুলটা দাগাইছে, ভুলটা সঠিক ধরছে। এটা দেখেন, এখানে এখন পর্যন্ত একটা মানুষও নাই যে উত্তরটা পারছে। আমি বললাম যে বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টা, এটা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগে ধরতে পারে, এটা বিশেষ পরীক্ষা ধরতে পারে, কিন্তু এখন পর্যন্ত একজন স্টুডেন্ট এখানে উত্তরটা দিতে পারে না। মান সম্মান আছে কিছু আপনাদের? চাকরি কি এমনি হবে বলেন? এই উত্তর কোনটা বলেন তো? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি, যে আফিয়া কয় দুইটা, আন্দাজে ঢিল মারে। এগুলো কোথা থেকে যে আপনারা পড়েন আমি বুঝি না। আপনারা কিছু খান নাকি রাতে? মেয়াদ উত্তীর্ণ কিছু খান নাকি রাতে? বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে কয়টা? এই দুইয়ের সাথে আর একটা 5 লাগাও, তাহলে উত্তরটা হয়ে যাবে। বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে 25টা। ভালো করে শিখে রাখো। বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি আছে 25টা। দ্রুত লেখো। চাকরি হবে কেমনে তোমাদের? আন্দাজে ঢিল মারে আইসা তারপর বলেন যে বারে আমি ফাটাই দিয়ে আসছি। হাজবেন্ডের কাছে কয় প্রাইমারি পরীক্ষায় পুরো ফাটাই দিয়েছি, 90-এর ভিতরে একদম আমি 88টা দাগাই আসছি, একেবারে মানে ভুল দাগাইয়া ভৈরে ফেলাই আসছে। এই কয়টা দ্বিস্বরধ্বনি? কয়টা দ্বিস্বরধ্বনি? 25টা। দ্বিস্বরধ্বনি কয়টা? 25টা। এই দ্বিস্বরধ্বনিকে এইটাই চিনেন না আপনারা। দ্বিস্বর মানে দুইবার স্বর উচ্চারিত হবে। আমরা যখন দ্রুত কথা বলি তখন দ্রুত কথা বলার কারণে দুইটা স্বর মিলে একটা স্বরে রূপান্তরিত হয়। এরকম বাংলা ভাষায় দ্বিস্বরধ্বনি ভাষা বিজ্ঞানীরা পেয়েছেন 25টা। কয়টা? 25টা এরকম দ্বিস্বরধ্বনি পেয়েছেন বাংলায়। তা বাংলা দ্বিস্বরধ্বনি বা এর আরেকটা যৌগিক স্বরধ্বনি টোটাল কয়টা? 25টা। তাহলে লেখেন দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি কয়টা? 25টা 25টা 25টা। এখন দ্বিস্বরধ্বনি চেনার উপায় লেখেন। দ্বিস্বরধ্বনি চেনার উপায় দ্রুত লেখেন। দ্বিস্বরধ্বনি চেনার উপায়। চেনার উপায় হলো পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকে। পাশাপাশি কয়টি? দুটি। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকে। পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকে। দ্রুত লেখেন। দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায়। দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি চেনার উপায় হলো পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকে। পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকে, মনে থাকবে। অনেকেই আমার ফোন দিয়ে স্যার আমার বউ এত সুন্দর পরীক্ষা দিছে কিন্তু আমার বউ টিকলো না কেন? আমি তখন হাজবেন্ড গুলারে কই আপনার বউ আপনার মিথ্যা কথা বলেছে, আপনার বউ বাসর ঘরেও আপনার সাথে মিথ্যা কথা বলছে, আপনার বউ এখনো আপনারে ঠকায়। আপনার বউ বাসর ঘরেও কইছে যে না তার কোনো ধরনের কোনো বয়ফ্রেন্ড ছিল না, কোনো ছেলেদের সাথে তো সম্পর্কই ছিল না। এরপর আবার এখন পরীক্ষা দিয়ে আইসে আপনার সাথে মিথ্যা কথা বলছে যে আপনার বউ একদম দাগাইয়া 90টার ভিতরে 88টা দাগাইয়া পুরো ফাটাই দিয়ে আসছে। আসলে সবই মিথ্যা কথা। সে দাগাইছে ঠিকই,
ভুল দাগাইছে, দাগাইছে ঠিকই, কি দাগাইছে? ভুল দাগাইছে। তা দেখো পাশাপাশি দুইটা স্বরধ্বনি থাকে, এখানে আছে তিসি, এই তিসি এটা কিভাবে ভাঙবেন? দেখেন তি, প্রথমে ত, এরপর রস্বই তি, এরপর স এবং রস্বই তিসি, তিসি। ত আগে কিন্তু রস্বই কেন না, তি তি আগে কিন্তু ত আসে, তা তি সি। এখানে কিন্তু স্বরধ্বনি আছে, কিন্তু এখানে একটা, এখানে কিন্তু মাঝখানে একটা দন্তস্ব আছে, এই জন্য তিসি এই শব্দটার ভিতরে কোনো দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি নেই। এবার আসি আমরা মালি, প্রথমে ম, তারপর স্বরে আ, এরপর ল, এরপর রস্বই মালি, এখানেও আছে কিন্তু মাঝখানে ল আছে, সুতরাং এই শব্দটার ভিতরে কোনো দ্বিস্বরধ্বনি নেই। পরে আমরা লাউ খাবো, প্রথমে আছে ল, এরপর আছে আ, এই আকারের জন্য নিবা আ, এরপর আছে রস্যু লাউ, আ যোগ রস্যু আও, সুতরাং ওই আমরা পাশাপাশি দুইটা স্বরধ্বনি পেয়ে গেছি, সুতরাং উত্তরটা হবে লাউ। উত্তরটা কি হবে? লাউ, 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 লাউ। ক্লিয়ার? এই ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। হ্যাঁ, রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা কথা, কথা সত্য কথা। উত্তরটা কি হবে? সত্য কথা। হ্যাঁ, 50তম বিসিএস প্রিলি পরীক্ষা 30শে জানুয়ারি অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হবে, অনুষ্ঠিত হবে। কথা ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা? ওকে, তাহলে দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনিটা চিনেছেন তো? এটা চিনতে হবে, নাহলে পারবেন না। এরকম ভাবে আবার আমি দেখি, যেমন অনেকের গার্লফ্রেন্ডের নাম আছে শিউলি, এই শব্দটার ভিতরে দ্বিস্বরধ্বনি আছে, ভাঙো। প্রথমে দেখো তালবস্যা, এরপরে আছে আমাদের রস্বই, এরপরে আছে শিউ, এরপর রসু, এরপর আছে ল, এরপর আছে রসু, শিউলি। এই যে দেখো পাশাপাশি দুইটা স্বরধ্বনি আছে, সুতরাং এই শিউলি শব্দের ভিতরেও কিন্তু দ্বিস্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি আছে, আছে। মন থাকবে, মন থাকবে, মন থাকবে, মন থাকবে। ওকে, ওকে, মন থাকবে তো, মন থাকবে তো? ওকে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখেন, চমৎকার একটা প্রশ্ন কিন্তু আমি এখানে তুলে ধরেছি। কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে কোন পত্রিকাটি? সম্ভাব্য 50তম বিসিএস পরীক্ষা প্রশ্ন অথবা প্রাইভেট প্রধান শিক্ষক আসতে পারে যে কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে নিচের কোন পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখে? চমৎকার একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা কিন্তু এবছর আসার মতো একটা প্রশ্ন। অপশনে আমি রেখেছি শিক্ষা পত্রিকা, এরপরে রেখেছি ধূমকেতু পত্রিকা, পরে রেখেছি মুসলিম ভারত পত্রিকা, এরপরে লিখেছি সাপ্তাহিক শনিবারের চিঠি। উত্তরটা ঝটপট, ঝটপট, ঝটপট উত্তরটা বলেন, ঝটপট উত্তরটা বলেন, দ্রুত দ্রুত। সুলেমান আল রাজ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর কি কে আছে? দ্রুত উত্তরটা বলো। এখানে উত্তরটা বলতে হবে, কাজী নজরুল ইসলামের কাব্য খ্যাতিতে কোন পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখে? উত্তরটা কি হবে? শিক্ষা পত্রিকা। আমরা জানি যে শিক্ষা পত্রিকা কি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম ছিল একটা পত্রিকার নাম কি? বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম একটা মুখপত্র ছিল এই শিক্ষা পত্রিকা, এবং এই শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক কে? আবুল হোসেন। লিখে রাখেন, শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। শিক্ষা পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। এবারে আমরা আসি ধূমকেতু। ধূমকেতু আমাদের কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত একটা পত্রিকার নাম ধূমকেতু। এই ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এরপরে আসে মুসলিম ভারত পত্রিকা, এরপরে আসে সাপ্তাহিক শনিবারের চিঠি। এই মুসলিম ভারত পত্রিকাটা 1920 সালে প্রকাশ পায়, আর এই পত্রিকাটি 1920 সালে প্রকাশ পায়, এবং এই পত্রিকাটির সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। লিখে রাখেন, মুসলিম ভারত পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। চমৎকার একটা প্রশ্ন, এগুলা লিখে রাখেন খাতায়। মুসলিম ভারত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোজাম্মেল হক। এই মুসলিম ভারত পত্রিকাটা প্রকাশ পায় কত সালে? 1920 সালে। এরপর একটা চমৎকার একটা প্রশ্ন, সাপ্তাহিক শনিবারের চিঠি। সাপ্তাহিক শনিবারের চিঠি, দ্রুত লেখেন, সাপ্তাহিক শনিবারের চিঠি। এটা কিন্তু চমৎকার একটা প্রশ্ন। যোগানন্দ দাস এই সাপ্তাহিক শনিবারের চিঠি পত্রিকার প্রথম সম্পাদক, ভালো করে খেয়াল রাখবেন, এটার প্রথম সম্পাদক, প্রথম সম্পাদক সাপ্তাহিক শনিবারের চিঠি প্রথম সম্পাদক যোগানন্দ দাস, যোগানন্দ দাস। এরপর দ্বিতীয় সম্পাদক, এই দ্বিতীয় সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস। দ্রুত লিখে রাখেন, সজনীকান্ত দাস। চমৎকার দুইটা প্রশ্ন। তা সাপ্তাহিক শনিবার চিঠি এই বিখ্যাত পত্রিকাটি প্রথম সম্পাদক যদি বলে, উত্তরটা হবে যোগানন্দ দাস। এরপর যদি বলে সাপ্তাহিক শনিবারের চিঠি, এই পত্রিকাটির দ্বিতীয় সম্পাদক হলেন সজনীকান্ত দাস। আর এই সাপ্তাহিক শনিবারের চিঠি পত্রিকাটি প্রকাশ পায় 1924 সালে। কত সালে? 1924 সালে প্রকাশ পায়, যখন এটা ছিল যোগানন্দ দাস সম্পাদনা করতেন। এরপর 1928 সালে এই পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব ছিলেন সজনীকান্ত দাস, সজনীকান্ত দাস, সজনীকান্ত দাস। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত।
তাহলে এখানে মূল প্রশ্নটা কি ছিল? মূল প্রশ্ন ছিল কাজী নজরুল ইসলামের কাব্যখ্যাতিতে কোন পত্রিকা? উত্তরটা হবে মুসলিম ভারত, মুসলিম ভারত, মুসলিম ভারত। চমৎকার একটা প্রশ্ন লিখে রাখেন। কাজী নজরুল ইসলামের কাব্যখ্যাতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে কোন পত্রিকা? মুসলিম ভারত, মুসলিম ভারত, মুসলিম ভারত পত্রিকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মুসলিম ভারত পত্রিকাটি প্রকাশ পায় কত সালে? 1920 সালে। 1920 সালে। আবার আসতে পারে মুসলিম ভারত পত্রিকাটার সম্পাদক কে ছিলেন? এটা ছিল মোজাম্মেল হক, মোজাম্মেল হক, মোজাম্মেল হক। আবার আসতে পারে ধূমকেতু পত্রিকাটার সম্পাদক কে ছিলেন? এই পত্রিকাটির সম্পাদক ছিল আমাদের কাজী নজরুল ইসলাম। এবং শিক্ষা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? আবুল হোসেন। 1927 সালে এই পত্রিকাটি প্রকাশ পায়। এবার দেখেন সাপ্তাহিক শনিবারের চিঠি, এই পত্রিকাটি প্রকাশ পায় 1924 সালে। এই পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন যোগানন্দ দাস এবং এই পত্রিকাটির দ্বিতীয় সম্পাদক ছিলেন সজনীকান্ত দাস। লেখা শেষ। লেখা শেষ। লেখা শেষ হলে ডান লিখবেন। লেখা শেষ হলে ডান লিখবেন। প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লেখা শেষ হলে ডান লিখবেন। দ্রুত দ্রুত দ্রুত। পরের প্রশ্নটা আমরা চলে যাই। আচ্ছা দেখেন পরের প্রশ্নটা কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চমৎকার একটা প্রশ্ন, সহজ প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলোর নাম আপনাদের কিন্তু লাগবে। এই খণ্ডগুলোর নাম যদি আপনি না জানেন তাহলে আপনি শেষ। খেয়াল করো, এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? আমরা জানি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট খণ্ড আছে কয়টা? মোট খণ্ড আছে 13টি। এই 13টি খণ্ডের নাম আপনাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে 13টি খণ্ডের নাম লিখে রাখেন। 1 নম্বরের খণ্ড হলো জন্মখণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম হলো জন্মখণ্ড। দ্রুত মনে রাখেন, জন্মখণ্ড। 2 নম্বরের খণ্ডটার নাম হলো তাম্বুল খণ্ড। 2 নম্বরের খণ্ডটার নাম তাম্বুল খণ্ড। 3 নম্বরের খণ্ডটার নাম লেখেন দান খণ্ড। দ্রুত লেখেন দান খণ্ড। দ্রুত লেখেন। প্রথম খণ্ডে সবাই পারছেন, এটা সহজ ছিল। 48তম বিশেষ পরীক্ষা তো ডাক্তারদের জন্য খুবই সহজ ছিল। দান খণ্ড। এরপর লেখেন নৌকা খণ্ড। এরপরে 4 নম্বরের খণ্ডটার নাম লেখেন নৌকা, সবচেয়ে রোমাঞ্চকর খণ্ড। এই লেখেন নৌকা খণ্ড। তা প্রথমে গেল জন্মখণ্ড, এরপরে তাম্বুল খণ্ড। তাম্বুল অর্থ কি? পান। এরপরে দান খণ্ড, দান মানে কি? বিনিময়। এরপর হলো নৌকা খণ্ড। 5 নম্বরে কি? ভার খণ্ড। ভার, ভয়কার ভার মানে কি? বোঝা, ভার খণ্ড। 6 নম্বরে কি? ছত্র খণ্ড, ছত্র। 7 নম্বরে কি? বৃন্দাবন খণ্ড, বৃন্দাবন খণ্ড। দ্রুত লেখেন। ভার মানে লোড, মানে বোঝা, বৃন্দাবন খণ্ড। এরপর লেখেন কালীয় দমন খণ্ড। 8 নম্বরে লেখেন কালীয় দমন খণ্ড, কালীয় দমন খণ্ড। এরপর 9 নম্বর লেখেন দ্রুত 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 যমুনা খণ্ড, দুষ্টু খণ্ড, সেটার নাম হলো যমুনা খণ্ড। দ্রুত লেখেন যমুনা খণ্ড। এরপরে 10 নম্বরে লেখেন হার খণ্ড। 10 নম্বরে কি লিখবেন? 10 নম্বরে লেখেন হার খণ্ড, হয়কার হার, হার গলার হার, হার খণ্ড। এবার লেখেন 1 নম্বর লেখেন বান খণ্ড। বান, বান মানে তীর, বান খণ্ড। 12 নম্বর লেখেন বংশী খণ্ড, বংশী খণ্ড। এবার 13 নম্বর লেখেন রাধা বিরহ খণ্ড, রাধা বিরহ খণ্ড। এই 13টা খণ্ডের নাম ধারাবাহিকভাবে মনে রাখতে হবে আপনাদেরকে। এই 13টা খণ্ডের নাম ধারাবাহিকভাবে মনে রাখতে হবে। দ্রুত 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 লেখেন। আচ্ছা খেয়াল করেন, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ডের নাম কি? জন্মখণ্ড। 2 নম্বর খণ্ডের নাম কি? তাম্বুল খণ্ড। তাম্বুল অর্থ কি? পান। 3 নম্বর খণ্ডের নাম কি? দান খণ্ড, দান মানে বিনিময়। 4 নম্বর খণ্ড হলো নৌকা খণ্ড এবং 5 নম্বর হলো ভার খণ্ড। এবার 6 নম্বর হলো ছত্র খণ্ড, ছত্র মানে ছাতা। 7 নম্বর হলো বৃন্দাবন খণ্ড, বৃন্দাবন মানে তুলসী বন। 8 নম্বর হলো কালীয় দমন খণ্ড, কালীয় দমন মানে কালী নাগ নামে একটা সাপ ছিল। এরপর 9 নম্বর হলো যমুনা খণ্ড। 10 নম্বরে হার খণ্ড, হার মানে গলার হার। বান খণ্ড, বান মানে মানুষকে বশীভূত করা। এবং 12 হলো বংশী খণ্ড, বংশী মানে বাঁশি। আর 13 নম্বর হলো রাধা বিরহ খণ্ড, ট্রাজেডি খণ্ড। ক্লিয়ার? স্যার আজকে কি মিলন স্যারের ক্লাস যে আর হলো না কেন? হয়েছে তো মনু, আজকে মিলন স্যারে ভাইবার ক্লাস যে 2বার নিল, আর আগামীকাল আমার সাথে হবে আপনার আবার ভাইবা ক্লাস। আজকে তো মিলন স্যার 2বার ভাইবা ক্লাস নিছে আপনাদেরকে। আচ্ছা হয়ে গেল এটা। পরের প্রশ্নটা একটু বলো, দেখো এই প্রশ্ন উত্তরটা এবার বলো।
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ 9 কোনটি? 47তম বিশেষ পরীক্ষায় ধরছে। তার মানে বোঝাই যায় যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড থেকে ঘুরিয়ে ফিরিয়ে ধরে। এবার এই প্রশ্নের উত্তরটা বলেন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড 9 কোনটি? নৌকো খণ্ড, এটা তো আছে। হার খণ্ড, এটাও আছে। রাধা বিরহ খণ্ড, এটাও আছে। নাই কোনটা? প্রণয় খণ্ড। তার উত্তর হবে প্রণয় খণ্ড, প্রণয় খণ্ড, প্রণয় খণ্ড। দ্রুত টেকনিক দেন মনে রাখার জন্য। ও ভাইয়া, এটা মনে রাখার জন্য টেকনিক লাগে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর ক্লাস যখন পড়াইছি, এগুলো তো সব কাহিনী ধারাবাহিক ভাবে এটা বুঝাই দিলাম। এটা প্রত্যেকটা কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ক্লাস আপনি ইউটিউবে ঢুকে আমারটা করেন, দেখবেন আর জীবনে ভুলবেন না। রাতে ছটফট করবেন, বউ রাইখা আপনি রাতের বেলায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী শুনবেন। তাহলে এই শ্রীকৃষ্ণ কীর্তন অংশ 9 বলছে, উত্তরটা হবে প্রণয় খণ্ড। উত্তরটা হবে প্রণয় খণ্ড। 8 নম্বরটা দেখেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথা থেকে প্রকাশ পায়? চমৎকার একটা প্রশ্ন। দেখেন এই প্রশ্নটা আমরা অনেকেই ভুল করি। এখানে বলছে বাংলা ভাষার, বলছে কিন্তু বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথা থেকে প্রকাশ পায়? এটা কি লন্ডন থেকে প্রকাশ পায়, নাকি ঢাকা থেকে প্রকাশ পায়, নাকি লিসবন থেকে প্রকাশ পায়, নাকি ওয়াশিংটন থেকে প্রকাশ পায়? দেখি আপনাদের উত্তরটা আশা করতেছি। একটু ঝটফট কমেন্ট করেন, ঝটফট ঝটফট কমেন্ট করেন। দ্রুত বলো কি হবে, দ্রুত 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 উত্তরটা বলেন দ্রুত। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথা থেকে প্রকাশ পায়? এটা কি লন্ডন থেকে প্রকাশ পায়, ঢাকা থেকে, নাকি লিসবন থেকে, নাকি ওয়াশিংটন থেকে? আমাদের সাথে সুমন বলেছেন স্যার লিসবন থেকে প্রকাশ পায়। তাহমিনা সুলতানা তিনিও বলেছেন আমাদের লিসবন থেকে প্রকাশ পায়। হ্যাঁ, আপনাদের কথার সাথে আমিও একমত যে এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণ হলো, সেটার নাম কি? ভোকাবুলারিও এম ইদিয়মা বেন গল্লা ই পর্তুগিজ। এবং বাংলা ভাষার প্রথম অভিধানও বলা হয় এটাকে। এটা প্রকাশ পায় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। কত সালে? 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায়। আর এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণটা লেখা হয় বাংলাদেশের গাজীপুরের ভাওয়ালে, বা গাজীপুরের ভাওয়ালে বসে তিনি এই বাংলা ভাষার প্রথম ব্যাকরণটা রচনা করেন। ক্লিয়ার সবাই? তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশ পায় কোথা থেকে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে। চমৎকার একটা প্রশ্ন, এটাকে বলে বিশেষ পরীক্ষার প্রশ্ন। আরেক ফাল্গুন উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? 1968, 1969, 1952 নাকি 1954? আমরা জানি এখান থেকে প্রশ্ন কিন্তু ধরতে পারে যে আমাদের জানি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? এই আরেক ফাল্গুন। লিখে রাখেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস, এটাকে বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। এবং এই আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতাকে সেটাও আমরা জানি জহির রায়হান। দ্রুত লেখো, আরেক ফাল্গুন উপন্যাসটির রচয়িতাকে জহির রায়হান। এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। দ্রুত বলেন, দ্রুত। অনেকে বলে 1952 সালে। এই যে একটা আপনাদের মনে যে একটা ধান্দা আছে যে ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে, তার মানে এই উপন্যাসটা প্রকাশ পেয়েছে 1952 সালে। ডাহা মিথ্যা কথা। এই প্রশ্নের উত্তরটা হবে 1969 সালে। আমাদের শফিক বলেছে স্যার এটা 1969। চাকরি কি এমনি এমনি হইব? আরেক ফাল্গুন উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? 1969 সালে। দ্রুত লিখে রাখেন, আরেক ফাল্গুন উপন্যাসটি হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস এবং এই উপন্যাসটির রচয়িতা হলো জহির রায়হান। এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস। আর ভাষা আন্দোলন ভিত্তিক দ্বিতীয় উপন্যাস হলো আর্তনাদ, এটা হলো শওকত ওসমান। এবার দেখেন, তারপর বলছে কি আরেক ফাল্গুন উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? উত্তরটা হবে 1969, 1969, 1969। লিখছেন সবাই? লিখেছেন লিখেছেন লিখেছেন? আমি কি এত সহজ প্রশ্ন আপনাদেরকে দেই? আমি তো অল টাইম আপনাদের কঠিন কঠিন প্রশ্নই আমি দেই। এবারে একটা প্রশ্ন আপনাদেরকে রেখেছি আমরা, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এই প্রশ্নটা যদি আপনাকে আমি করতাম, অনেকেই পারতেন না যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র কি। কইলে কয় ওরা 11 জন। এবার বলেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, এই চলচ্চিত্রটি মুক্তি পায় কত সালে? এবং এই চলচ্চিত্রটির পরিচালক হলো জহির রায়হান। জহির রায়হান। এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। লেখেন, এই জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো হয়। এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত বাজানো। দ্রুত বলেন, দ্রুত দ্রুত। উত্তরটা দ্রুত বলেন।
ভাষা আন্দোলন ব্যক্তি প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া, এই চলচ্চিত্রে মুক্তি পায় কত সালে? শফিক বলছে স্যার 1970 সালে। দেখি আর কে কে পারেন। এটা অপশন দিয়েছি 1952 সালে, 1968 সালে, 1970 সালে, 1969 সালে। আপনাকে বলতে হবে এই ভাষা আন্দোলন ব্যক্তির প্রথম চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এই বিখ্যাত চলচ্চিত্রের পরিচালক জহির রায়হান এবং এই চলচ্চিত্রে মুক্তি পায় কত সালে? 1970। এস এ সুমন, ভেরি গুড। মেঘবালিকা 1970, 1970, 1970, 1970। অনেকে হুজুগে বাঙালি 1952 সালে মারা দেয়। আসলে হবে 1970, 1970, 1970। ক্লিয়ার সবাই? ক্লিয়ার 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 ক্লিয়ার, লিখে রাখেন লিখে রাখেন। জীবন থেকে নেয়া, এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আমি বলবো যারা আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়ে কোর্স যারা করেছেন, আমি জানি যে তারা কখনোই প্রাইমারি ভাইভা বোর্ড থেকে সহজে সিটকে পড়বেন না, কারণ যেভাবে আপনাদের প্রত্যেকটা সাবজেক্ট পড়ানো হয়েছে তাতে যেখান থেকে প্রশ্ন ধরুক আপনি পারবেন, যেভাবে প্রশ্ন ঘুরিয়ে আসুক আপনি পারবেন। এখানে একটা প্রশ্ন বলা হয়েছে আলালের ঘরের দুলাল, এই উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? এটা একটা কনফিউশন একটা প্রশ্ন। আলালের ঘরের দুলাল এটা হলো আমাদের বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল। এই উপন্যাসটি কত সালে প্রকাশ পায়? আলালের ঘরের দুলাল আমরা জানি পেরিচাঁদ মিত্রের একটা বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল। পেরিচাঁদ মিত্রের একটা বিখ্যাত উপন্যাস আলালের ঘরের দুলাল। এই উপন্যাসটি প্রকাশ পায় কত সালে? 1857 নাকি 1858 নাকি 1954 নাকি 1855? দ্রুত উত্তর করেন। উত্তরে কি হবে? উত্তরে কি হবে? রাত্রি শেষ তিনি বলেছেন 1858। লিজা তিনি বলেছেন 1858। জটফট উত্তর, জটফট জটফট। 1858 1858। আমাদের ফরিদউদ্দিন তিনি বলছেন 1858। হ্যাঁ 1858, ভেরি গুড। উত্তরটা হবে 1858 1858। লিখে রাখেন আলালের ঘরে দুলাল উপন্যাসটি প্রকাশ পায় 1858 সালে। 1858 58 58 58 58। এবার একটা চমৎকার একটা প্রশ্ন উত্তর দেখি, এই প্রশ্নের উত্তরটা কে পারেন? বাংলা লিপির উৎস কি? এই প্রশ্নটা উত্তরটা যে পারবে তাকে ফুচকা খাওয়াবো। ক এই প্রশ্নের উত্তর যে পারবে তাকে ফুচকা খাওয়াবো। ফুচকা, দ্রুত বলো। এই প্রশ্নের উত্তরটা যে পারবে তাকে ফুচকা খাওয়াবো। এই প্রশ্নের উত্তরটা যে পারবে তাকে ফুচকা খাওয়ানো হবে। বাংলা লিপির উৎস কি? এই প্রশ্নের উত্তরটা যে পারবে তাকে ফুচকা খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো। দ্রুত বলো। ফুচকা খাওয়াবো নতুবা বিরিয়ানি খাওয়াবো? দেখি কে পারেন এই প্রশ্নের উত্তরটা। এ এস সুমন তিনি বলেছেন স্যার এটা পূর্বী লিপি থেকে উত্তরটা হবে। আর নীলিমা রহমান তিনি বলেছেন চীনা লিপি থেকে হবে। আল্লাহ। আখি মল্লিক তিনি বলেছেন এটা হলো ব্রাহ্মী লিপি হবে। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা আসে 99% স্টুডেন্ট বিসিএস পরীক্ষায় ভুল করবে। 99%। সঠিক উত্তরটা সুমন, তোমার জন্য বিরিয়ানি বরাদ্দ। তোমার জন্য বিরিয়ানি বরাদ্দ, চলে আসো বাবু চলে আসো। উত্তরটা হবে পূর্বী লিপি। তাহলে এটা হলো বাংলা লিপির উৎস হয়েছে কোথা থেকে? ব্রাহ্মী লিপি না, উত্তরটা হবে পূর্বী লিপি। দেখো এই হলো, দেখেন বাংলা লিপির উৎপত্তিটা দেখো। এই দেখো ব্রাহ্মী লিপির উৎপত্তিটা দেখো। প্রথম হলো ভারতীয় উপমহাদেশে অধিকাংশ লিপির জন্ম হলো এই ব্রাহ্মী লিপি থেকে। তা ব্রাহ্মী লিপি থেকে একটা লিপি আসছে, সেটা হলো কুটিল লিপি। সেটার নাম কি? কুটিল লিপি। এই কুটিল লিপি থেকে একটা প্রশ্ন আসছে, সেটা হলো পূর্বী লিপি। সেটা হলো পূর্বী লিপি। এই পূর্বী লিপি থেকে আসছে আমাদের বাংলা লিপি। পূর্বী লিপি থেকে আমাদের লিপিটা আসছে বাংলা লিপি। এই তথ্যসূত্র আপনি নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই আপনি পড়ে দেখেন, সুন্দর মতো লেখা আছে যে বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। ব্রাহ্মী লিপির কুটিল রূপ পূর্বী লিপি থেকে। যদি কোনো কারণে অপশনে পূর্বী না থাকে, যদি কোনো কারণে অপশনে পূর্বী না থাকে, সেক্ষেত্রে আপনি এই ব্রাহ্মী লিপিতে টিক দিয়ে চলে আসবেন। অপশনে পূর্বী ব্রাহ্মী দুটো থাকলে আপনি পূর্বীতে টিক দিবেন, পূর্বী না থাকলে সেক্ষেত্রে আপনি ব্রাহ্মী লিপিতে টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, এবার দেখেন এই বাংলা লিপির, এটা কিন্তু প্রাইমারি ভাইভা বোর্ডে ধরতে পারে আপনাকে। বাংলা লিপি একটা প্রশ্ন আসে, বাংলা মুদ্রাক্ষরের জনককে? বাংলা লিপি অক্ষর বা বর্ণের জনক অনেকভাবে ঘুরে আসে, এরকম বলে। লেখেন বাংলা লিপি, এবার বলে বাংলা অক্ষর, বাংলা লিপি অক্ষর, আবার বলে বর্ণের জনক, আবার বলে নকশাকারী, না মুদ্রাক্ষরের জনক, মুদ্রাক্ষরের
জনক অথবা নকশাকারী তা ভালো করে খেয়াল রাখো, বা যদি বলে বাংলা লিপির জনককে চার্লস উইলকিন্স, বাংলা অক্ষরের জনককে চার্লস উইলকিন্স, বাংলা বর্ণের জনককে চার্লস উইলকিন্স, বাংলা মুদ্রাক্ষরের জনককে চার্লস উইলকিন্স, বাংলা মুদ্রাক্ষরের নকশাকারীকে, উত্তরটা বলবেন চার্লস উইলকিন্স। আবার প্রশ্ন বলে বাংলা লিপি অক্ষর বা বর্ণের খোদাইকারীকে, বাংলা মুদ্রাক্ষরের খোদাইকারীকে। যদি খোদাইকারী শব্দটা থাকে তাহলে হবে পঞ্চানন কর্মকার। যদি খোদাইকারী এই শব্দটা থাকে তাহলে উত্তরটা হবে পঞ্চানন কর্মকার। দ্রুত লেখেন, লিখছেন সবাই? দ্রুত লেখেন। দেখেন, জব মেডিসিনের কোর্সে যদি আপনারা ভর্তি থাকতেন আগে, এবার অনেকে আফসোস করছেন স্যার জব মেডিসিনের, যেমন আজকে শরীয়তপুর থেকে এক আপু ফোন দিয়েছে যে স্যার আপনাদের জব মেডিসিনের আমরা বুস্টের মাধ্যমে জানতে পারছি জব মেডিসিন নামে একটা প্রতিষ্ঠান, স্যার আপনাদের ক্লাসগুলো করে আমি খুবই উপকৃত হয়েছি। এবছরে আমি প্রথম আপনাদের কোচিংটা করলাম এবং এবছরই আমি প্রাইমারি এই যে সহকারী শিক্ষকের পরীক্ষায় কিন্তু স্যার আমি ভাই ডাক পেয়েছি। অনেকে আপনারা ফোন করেন স্যার জব মেডিসিনের সন্ধান যদি আগে আমরা পেতাম তাহলে হয়তো আমরা আগেই কোনো একটা জব পেয়ে যেতাম। এই জন্য বলি যাদের হাতে এখনো সুযোগ আছে তারা আপনারা আমাদের চাইলে 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন। মাত্র 4000 টাকায় 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে কিন্তু ভর্তি চলতেছে এবং একদম বই সহ। এরপর চাইলে আপনি প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে পারেন, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ কোর্সে ভর্তি হতে পারেন, নিবন্ধন সাবজেক্টিভ কোর্সে ভর্তি হতে পারেন, অথবা নিবন্ধন জেনারেল কোর্সে আপনি ভর্তি হতে পারেন, অথবা 10 থেকে 20তম করে যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত জবটি লুফে নিতে পারেন। তো এবার দেখো বাংলা লিপির নাম কি? দেখো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হলো বাংলা লিপি, এটাও লিখে রাখো। আর একটা প্রশ্ন লেখো, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম হলো বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। দ্রুত লেখেন, বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। বাংলা ভাষার নিজস্ব লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপি লেখা হয় কোন লিপি দ্বারা? লেখেন, বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। একটা প্রশ্ন লেখেন, বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপি লেখা হয় বঙ্গলিপি দ্বারা। দ্রুত লেখেন, বাংলা লিপির অক্ষর গঠন কাজ শুরু হয় কোন আমলে? লেখেন, বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় সেন আমলে। দ্রুত লিখে রাখেন, বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয়। বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় কোন আমলে? উত্তরটা হবে সেন আমলে। আর একটা প্রশ্ন আসে, বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? বাংলা লিপি লেখেন, বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। উত্তরটা হবে পাঠান। আর পাঠান কিন্তু হিন্দি শব্দ, পরীক্ষা আসতে পারে। পাঠান কোন ভাষার শব্দ? হিন্দি শব্দ। দ্রুত লেখেন, তাহলে বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কি? বাংলা লিপি। বাংলা লিপি লেখায় কোন লিপি দ্বারা? বঙ্গলিপি দ্বারা। বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয় কোন আমলে? উত্তরটা হবে সেন আমলে। এবার বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? উত্তরটা হবে পাঠান আমলে। দ্রুত লেখেন, লেখা শেষ করেন। পাঠান কি শব্দ? হিন্দি শব্দ। পাঠান কি শব্দ? হিন্দি শব্দ। পাঠান হলো আমাদের হিন্দি শব্দ। হিন্দি। ঝটফট। পরের প্রশ্নটা আমরা চলে যাই। দেখেন, আমির হামজা, চমৎকার একটা প্রশ্ন। আমির হামজা কাব্যটির প্রথম অংশ রচনা করেন কে? বলছে আমির হামজা কাব্যটির প্রথম খণ্ড, প্রথম অংশ, অথবা বলতে পারে প্রথম খণ্ডের রচয়িতাকে। দ্রুত লেখেন, আমির হামজা কাব্যটির প্রথম অংশ অথবা আমির হামজা কাব্যটির প্রথম খণ্ড রচনা করেন কে? এই উত্তরটা যদি বলে মনে করবেন তিনি আর কেন সব ফকির। কারা? ফকির। এই হলো ফকির গরিবুল্লাহ। এই আমির হামজা কাব্যটি প্রথম খণ্ড অথবা প্রথম অংশ রচনা করেন ফকির গরিবুল্লাহ। এটা তাকে কি প্রশ্ন, আরো একটা প্রশ্ন আসে যে পুঁথি সাহিত্যের আদি কবি কে? পুঁথি বানানে কোনো চন্দ্রবিন্দু নেই, লিখে রাখেন পুঁথি সাহিত্যের আদি কবি অথবা পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি
অথবা বলতে পারে, এরকম প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরাতে পারে, বলতে পারে পুঁথি সাহিত্যের জনপ্রিয় কবি, আদি কবি, শ্রেষ্ঠ কবি, পুঁথি সাহিত্যের প্রথম কবি, পুঁথি সাহিত্যের প্রথম কবি, বলতে পারে পুঁথি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি, পুঁথি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয়, সব ফকির, সব কারা? উত্তর হবে সব ফকির। মনে রাখবা সব ফকির, ফকির ফকির গোষ্ঠী, সব ফকির। উত্তর কি হবে? সব ফকির, সব ফকির। তাহলে পুঁথি সাহিত্যের আদি কবি কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রথম কবি কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে? এই ফকির গরিবুল্লাহ। ক্লিয়ার? আর যদি বলে আমির হামজা কাব্যটির প্রথম খণ্ডের রচয়িতাকে বা প্রথম অংশের, উত্তরটা হবে ফকির গরিবুল্লাহ, ফকির গরিবুল্লাহ। আর যদি বলে আমির হামজা কাব্যটির দ্বিতীয় খণ্ডের রচয়িতাকে, উত্তরটা হবে সৈয়দ হামজা। এলো দ্বিতীয় খণ্ড। আমির হামজা দ্বিতীয় খণ্ড রচনা করেন, এই ফকির গরিবুল্লাহ শিষ্য, তিনি হলেন সৈয়দ হামজা। তাহলে আমির হামজা দ্বিতীয় খণ্ডের রচয়িতাকে সৈয়দ হামজা। সৈয়দ হামজা কে ছিলেন? ফকির গরিবুল্লাহর স্টুডেন্ট বা শিষ্য। ক্লিয়ার সবাই? লিখতেছেন 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 সবাই? লিখতেছেন তো? চমৎকার চমৎকার। কিন্তু আমরা পরের প্রশ্নটা আমরা চলে যাই। পরের প্রশ্ন দেখো, শুদ্ধ বানান। এখান থেকে বানান থেকে আমরা একটা প্রশ্ন দিয়েছি, এটা 41তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। এই মুহুর্মু বানানটা খেয়াল করো। মুহুর্মু বানানটা মস্কের মু, হস্কের হু, এই ময় রেফ, এটাও রস্যকার, শেষে হয় এটাও রস্যকার। এই মুহুর্মু বানানটায় কিন্তু সবগুলাই রস্যকার, সবগুলাই রস্যকার। তেমনি এর সাথে রিলেটেড আর একটা বানান আসে মুমুক্ষু, মস্কের মু, মস্কের মু, এই ক্ষিয়তে রস্যকার, মুমুক্ষু। এই বানানটা সবগুলো রস্যকার। মুমুক্ষ বানানটাও রস্যকার, মুহুর্মু বানানে সবগুলাই রস্যকার। আর মুমূর্ষ বানানটা প্রথমে ময় রস্যকার, মাঝখানটা ময় দীর্ঘকার, শেষে মূর্ধন্যাশয় রস্যকার, অর্থাৎ উভয় পাশে রস্যকার। এরকম আর একটা বানান আছে সাবাস বানান। এই সাবাস বানান দেখো, প্রথমটা তালবসা, শেষেরটা তাল, অর্থাৎ উভয় পাশে তালবসা। এটা হলো সাবাস বানানটা, খেয়াল করো। তাহলে আমরা শিখে গেলাম মুহুর্মু বানানটা, মুমুক্ষ বানানটা, মুমূর্ষ বানানটা এবং সাবাস বানানটা শিখে গেলাম। দ্রুত লিখছেন তো সবাই? সুন্দর মতো নোট খাতা করে পড়বেন, সুন্দর মতো নোট খাতা করে পড়বেন। আপনি যে কোনো জব পরীক্ষায় আপনি ওভারকাম করবেন। তার মুহুর্মু বানানের সবগুলো রস্যকার, ময়ের উপর রেপ। মুমুক্ষ বানানের সবগুলো রস্যকার। মুমূর্ষ বানানের প্রথমটা রস্যকার, শেষেরটা রস্যকার, মাঝখানটা দীর্ঘকার আর মূর্ধন্যাশয়ের উপর রেপ। আর সাবাস বানানের প্রথমটা তালব্যস্য, শেষেরটাও তালব্যস্য। ক্লিয়ার 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 ক্লিয়ার। পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নটা হলো, বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে, বিভিন্ন জব পরীক্ষায়। আপনাকে বলা হয়েছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা, দ্রুত বলেন। ত্রৈমাসিক সাহিত্য, ত্রৈমাসিক মানে 3 মাস পর পর প্রকাশ পায়, 3 মাস অন্তর প্রকাশ পায়, সেটার নাম কি? নির্বাচনের আগে পরীক্ষা মানে 30 তারিখ বিশেষ পরীক্ষা, 31 তারিখে তো প্রথম পরীক্ষা আছে, হবে না মানে? ধুমায়া পরীক্ষা হবে, ধুমায়া, ধুমায়া পরীক্ষা হবে। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি? অনেকে বলে উত্তরাধিকার। এই যে লিজা ও মান্দাতামলে এখনো পড়ে আছে, সারাদিন বাসা বসে টিকটক দেখে, পড়াশোনা বাদ দিয়ে খালি টিকটক দেখো। হ্যাঁ, এই যে টিকটক দেখো, এই যে শফিক তুহিন আছে, এটা একটা টিকটকার। এই যেগুলো রিতা ইয়াসমিন, এটা একটা টিকটকার। এই যেগুলো টিকটকার আছে, এরাই উল্টাপাল্টা পোস্ট করে। এই যে এখানে বলছে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি? উত্তরটা হবে ধান শালিকের দেশ, উত্তরটা হবে ধান শালিকের দেশ। তা বাংলা একাডেমি থেকে প্রকাশিত উত্তরাধিকার হলো কি? উত্তরাধিকার কি? এই যে দেখ, উত্তরাধিকার এটা হলো মাসিক পত্রিকা। উত্তরাধিকার হলো মাসিক পত্রিকা, মাসিক পত্রিকা। দ্রুত লেখো। তাহলে বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম ধান শালিকের দেশ। এটা হলো কিশোর পত্রিকা, ধান শালিকের দেশ। এটা শিশু কিশোর পত্রিকা, এটা একটা শিশু কিশোর পত্রিকা। বাংলা একাডেমিতে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকার নাম কি? ধান শালিকের দেশ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত উত্তরাধিকার কি? মাসিক পত্রিকা। মাসিক পত্রিকা প্রতি মাসে একবার প্রকাশ পায়। ক্লিয়ার সবাই? তোমরা আসলে ঠিক মতো পড়াশোনা করো না, বুঝছো? সারাদিন টিকটক, ফেসবুক এই চ্যাটিং করো, বাবু খাইছো, বাবু ঘুমাইছে, জানো কি করো, এই ধান্দায় থাকে, সারাদিন চ্যাটিং করে। এরা চাকরি পাইবে কেমনে আমি বুঝি না কিছু।
সহজ সহজ প্রশ্নগুলো আমি পড়াই, এইগুলো উত্তরই পারে না, তাই পরীক্ষা হলে কি করবেন? দ্রুত দ্রুত কইলাম না, খালি প্রাইমারি পরীক্ষা দিয়ে আইসে হাজবেন্ডের কাছে খালি কইছে কারণ দিছি ফাটাইয়া। ওই হাজবেন্ড গুলা খালি আমাদের ফোন দিয়ে জ্বালাইতেছে, আমার বউ তো সারা অনেক পাইছে অনেক পাইছে, কিন্তু টেকলো না কেন? টেকলো না কেন বুঝছেন এবার? কেন টেকলো না? আন্দাজে ঢিল মারার পার্টি। বাজারে ভুল গাইড বই পড়ে 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 পরীক্ষা দিয়ে আসে আর বলে আমি পুরো ফাটাই এলাইছি একেবারে। এবার দেখো চমৎকার একটা প্রশ্ন দেখি, এটা কি বলে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? চমৎকার একটা প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? বঙ্গকামরূপী, মাগধী প্রাকৃত, প্রাকৃত ভাষা, নাকি গৌড়ীয় প্রাকৃত? দ্রুত উত্তরটা করো, দ্রুত 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 বলো, এটা কি হবে? দ্রুত 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 বলো, বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে? বঙ্গকামরূপী, মাগধী প্রাকৃত, নাকি প্রাকৃত ভাষা, নাকি গৌড়ীয় প্রাকৃত? দ্রুত বলেন, একটু খেয়াল রাখেন। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা থেকে, উত্তরে কি হবে? প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা। বাংলা ভাষা উৎপত্তি হয়েছে প্রাকৃত ভাষা। কোনো কারণে প্রাকৃত ভাষা না থাকলে তখন এই বঙ্গ কামরূপী চলে যাবেন। প্রাকৃত ভাষা না থাকে তখন আপনি বঙ্গ কামরূপীতে টিক দিয়ে চলে আসবেন, মাথায় তার গেঁথে থাকে জানো। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। যদি অপশনে প্রাকৃত ভাষা না থাকে সেক্ষেত্রে আপনি বঙ্গ কামরূপী টিক দিয়ে চলে আসবেন, মনে থাকে জানো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আর যদি বলে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, তাহলে উত্তরটা হবে মাগধী প্রাকৃত। এটা হলো ডক্টর সুনীতি কুমারের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটা হবে মাগধী প্রাকৃত। আর গৌরী প্রাকৃত এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এটা হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষা উৎপত্তি হচ্ছে কোথা থেকে? গৌড়ীয় প্রাকৃত থেকে। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষা উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। আর বাংলা ভাষা উৎপত্তি হচ্ছে কোন ভাষা থেকে? উত্তরটা হবে প্রাকৃত ভাষা। কোনো কারণে প্রাকৃত ভাষা না থাকলে উত্তরটা হবে বঙ্গ কামরূপী। ক্লিয়ার সবাই? লিখেছেন সবাই? লিখেছেন তো? প্রকৃতি ভাষা না, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা। আমরা পরের প্রশ্নটা ঝটফট চলে যাই। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? দেখে এটা কে পারে? মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভালো করে প্রশ্ন পড়বা তারপর উত্তর করবা। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? কে পারেন? দ্রুত 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 দ্রুত। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? দ্রুত বলো। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাস কে পারবেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি? দেখি এখানে পারেন কেউ? আচ্ছা, আমাদের এখানে রীতা বলেছেন স্যার সি, আমাদের নিশাত তিনি বলেছেন সি, সোনিয়া তিনি বলেছেন সি, আর শামীম জাহিদ তিনি বলেছেন শেষেরটা, সুমাইয়া তিনি বলেছেন রাইফেলটি আওরাত, রাত্রি শেষ তিনি আগুনের পরশ দিতে গেছে। ভাই শীত এখন আর নাই, সুতরাং তোমাদের আগুনের পরশ দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? এখানে ভালো করে খেয়াল রাখবা, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত যদি বলে সেটা উত্তরটা হবে জাহান্নাম হতে বিদায়, জাহান্নাম হতে বিদায়। এটা রচয়িতাকে শওকত ওসমান, রচয়িতা হলো শওকত ওসমান। খেয়াল করেন, এটা অপশনে না থাকলে একটি কালমের কথা ঠিক দিতে হবে, কারণ একটি কালমের কথা জাহান্নাম হতে বিদায় এই উপন্যাসটা প্রকাশ পায় 1971 সালে, আর একটি কালমের কথা এই উপন্যাসটা প্রকাশ পায় 1971 সালে। তো এটা সেম সালই প্রকাশ পায়। এই জন্য খেয়াল রাখবেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাস যদি বলে উত্তরটা হবে জাহান্নাম হতে বিদায়। এবং জাহান্নাম না, কিন্তু জাহান্নাম আকার নাই, কিন্তু জাহান্নাম হতে বিদায়, হতে না হইতে, জাহান্নাম হইতে বিদায়, এটা হলো 1971 সালে এই ওটা প্রকাশ পায়। ঠিক আছে? আর উপন্যাসটা রচনা করেছেন আমাদের শওকত ওসমান। ওই একই সালে আমাদের প্রকাশ পায় একটি কালমের কথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। একটি কালমের কথা, এই উপন্যাসটির রচয়িতা হলো কলকাতার একজন বিখ্যাত রাইটার, ওনার নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। লেখেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখেন একটি কালমের কথা, এটা কার লেখা? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর রাইফেল রটি আওরাত এটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস অথবা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম লেখা উপন্যাস। তবে এই উপন্যাসটা প্রকাশ পায় 1973 সালে। উপন্যাসটা প্রকাশ পায় কত সালে? 1973 সালে।
তারা আনোয়ার পাশাটা এটাই এই উপন্যাসটা লিখেছেন কে? আনোয়ার পাশা। লিখে রাখেন, উপন্যাসটা লিখেছেন আনোয়ার পাশা। তাহলে এই হলো মুক্তিযুদ্ধ। যদি বলে মুক্তিযুদ্ধ প্রথম উপন্যাস কোনটা, 1971 সালে এই রাইফেল দুটি আওরাত উপন্যাসটা লেখেন হলো কে? আনোয়ার পাশা লিখছেন। কিন্তু তখন তিনি কিন্তু এটা প্রকাশ করেননি, তিনি 1973 সালে এই উপন্যাসটা প্রকাশ করেন। যে কারণে বলা হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম লেখা উপন্যাস সেটা রাইফেল দুটি আওরাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস এই রাইফেল দুটি আওরাত। আর যদি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাস, এই প্রকাশিত কথাটা যদি থাকে তখনই উত্তরটা হবে জাহান্নাম হতে বিদায়, জাহান্নাম হতে বিদায়। এই উপন্যাসটা প্রকাশ পায় 1971 সালে, আর এই উপন্যাসটা রচয়িতা হলে শওকত ওসমান। অপশনে যদি এটা না থাকে তাহলে আপনি টিক দিবেন একটি কালো মেয়ের কথা, এটাও 1971 সালে প্রকাশ পায়। এই উপন্যাসটি রচয়িতা আমাদের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রকাশিত উপন্যাস জাহান্নাম হতে বিদায়, এটা যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আপনি একটি কালো মেয়ের কথা টিক দিবেন। আর আগুনের পরশমণি এটা আমাদের হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ক্লিয়ার সবাই? লিখেছেন লিখেছেন লিখেছেন। দেখেন প্রশ্ন কেমনে বানায়, প্রশ্ন কেমনে কনফিউশন প্রশ্ন তৈরি করে। এই যে দেখেন জব মেডিসিন ক্লাসগুলো করলে আপনার এই ভুল ত্রুটিগুলো কিন্তু ধরা পড়ে, আপনার ভুল ত্রুটিগুলো কিন্তু ধরা পড়ে, তাই না? একজনে প্রশ্ন করে স্যার জব মেডিসিন থেকে কতজন স্টুডেন্ট টিকছে বা এটাকে কেউ গোনা যায়? এগুলা গুনবে কখন জানেন? যখন চাকরি পাবে তখন ফোন দিয়ে একটা টাস 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 করে কইব। এগুলো গোনা যায়, এটা তার ভোট না। এরপরে দেখেন চমৎকার একটা প্রশ্ন, ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? আমরা জানি আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, এই ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? ভাষা আন্দোলনের মুখপত্র ছিল, বলতে পারবেন? ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? সাপ্তাহিক সৈনিক পত্রিকা, নাকি সাপ্তাহিক মিহির পত্রিকা, নাকি সাপ্তাহিক বেগম পত্রিকা, নাকি ইত্তেফাক পত্রিকা? দ্রুত বলেন। এই ইত্তেফাক পত্রিকাটা কিন্তু 1953 সালে প্রকাশ পেয়েছিল। তো বলেন ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? দ্রুত বলেন, এটা কি হবে? আপনাদের ভিতরে অনেকে আছেন কি জানেন, খালি দেখি এই ছেলে মেয়েরা খালি চ্যাটিং করে। একটা ইনবক্সে আসো, একটু ইনবক্সে আসো। এই ইনবক্সে যাইয়া যে প্রেম আলাপ চলতে থাকে আপনাদের ভিতরে, পড়াশোনা আর চলে না, পড়াশোনা আর চলে না। তাহলে ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? উত্তর সাপ্তাহিক সৈনিক পত্রিকা, সাপ্তাহিক সৈনিক। আর এই সাপ্তাহিক সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন শাহেদ আলী। লিখে রাখেন, এই সাপ্তাহিক সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন শাহেদ আলী। দ্রুত লেখেন, সাপ্তাহিক সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন শাহেদ আলী, শাহেদ আলী, শাহেদ আলী। দ্রুত লেখেন। 1948 সালে এই পত্রিকাটি প্রকাশ পায়। 1948 সালে এই পত্রিকাটি প্রকাশ পায়। কত সালে? 1948 সালে এই পত্রিকাটি প্রকাশ পায়। দ্রুত লিখে রাখেন, দ্রুত 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 লেখেন। লিখছেন লিখছেন, যদি একটু পড়তেন তাহলে কাজ হইতো। এবার অনেকেই কিন্তু হাজবেন্ডের মাইর খেয়েছে, অনেক মেয়েরাই বলছে তোমার এত টাকা পয়সা দিয়ে পড়াশোনা করাইলাম, আর আমি যখন বাসায় থাকি না তুমি চ্যাটিং করো, ফোনে কথা বলো, পড়াশোনা বাদ দিয়া, নাহলে তুমি এবার প্রাইমারিতে টিকলে না কেন? বাসায় বসে বসে টিকটক বানান আপনারা, পড়াশোনা বাদ দিয়া টিকটক বানান, দাঁড়ান। তাহলে ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এই সাপ্তাহিক সৈনিক পত্রিকাটা প্রকাশ পায় কত সালে? 1948 সালে। এই পত্রিকাটার সম্পাদক কে? শাহেদ আলী। পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? শাহেদ আলী। পরের প্রশ্নটা বলেন, চমৎকার একটা প্রশ্ন দেখেন, কোন দুটি অঘোষ ধ্বনি? আমরা জানি বাংলা ভাষায় স্পর্শ ধ্বনি আছে 25টা। দেখো, ক, চ, ট, ত, প। তা ক বর্গের ধ্বনি ক, খ, গ, ঘ। চ বর্গের ধ্বনি চ, ছ, জ, ঝ। ট বর্গের ধ্বনি ট, ঠ, ড আর একটা ঢ। ত বর্গের ধ্বনি ত, থ, দ আর একটা কি? ধ। প বর্গের ধ্বনি প, ফ আর একটা ভ আর একটা হলো ভ। এই যে দেখেন 1 2 3 4, এই 4 5 কত? 20। এই 20টিকে বলা হয় বর্তমানে স্পর্শ ধ্বনি। তাই বাংলা ভাষায় বর্তমানে স্পর্শ ধ্বনি কয়টা?
পূর্বে ছিল 25টা, বর্তমানে কিন্তু স্পর্শ ধ্বনি আমাদের 20টি। বর্তমানে স্পৃষ্ট ধ্বনি অথবা স্পর্শ ধ্বনি কয়টা? 20টা 20টা 20টা। তা বর্গের 1 এবং 2, এই যে দেখো বর্গের 1 এবং 2, বর্গের 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি। কোন ধ্বনি? অঘোষ ধ্বনি। তা বাংলা ভাষায় অঘোষ ধ্বনি আছে কয়টা? 12টা। তা অঘোষ ধ্বনি কেমনে চিনবা? বর্গের 1 2 অর্থাৎ ক খ চ ছ ট ঠ ত থ প প। এখানে আছে 10টা, এর সাথে আরো 2টা অ্যাড করে নাও, তালবস্য দন্তস্ব। এই 12টি হলো বাংলা ভাষার অঘোষ ধ্বনি। বাংলা ভাষার অঘোষ ধ্বনি কয়টা? দ্রুত 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 লেখেন। তাহলে এবার উত্তরটা বলো। তাহলে এখানে বলছে কোন দুটি অঘোষ ধ্বনি, এবার উত্তর বলো। এবার উত্তর কোনটা? অঘোষ ধ্বনি কোনটা? ক খ আছে এখানে, ক খ নাই। চ ছ আছে এখানে, নাই। ট ঠ আছে, এই ট ঠ আছে এখানে, ট ঠ না, ট ঠ নাই। ত থ আছে, এই ত থ আছে, ত থ ত থ ত থ। ক্লিয়ার সবাই? পেরেছেন সবাই? পেরেছেন তো? ক্লিয়ার? জব মেডিসিনের যদি ফ্রি ক্লাসগুলো করে তাতেও চাকরি পরীক্ষা টিকা সম্ভব। ফ্রি ক্লাসগুলো দেখেও, ইউটিউবে ফ্রি ক্লাস, পেজে ফ্রি ক্লাস দেখেও টেকা সম্ভব। অনেকে টাকা দিয়ে ভর্তি হয় না। প্রাইমারি কোর্সে ভর্তি নিতাম, বিসিএস কোর্সে কত কম টাকায় ভর্তি করাই আমরা, বই দেই। তারপর যদি একটা কোর্স করতে না পারেন, একটা জব নিতে না পারেন, তাহলে ব্যর্থতা কার একটু বলেন তো আমাকে। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না, তুমি যে আমারি, শুধু যে আমারি, চিরদিন কাছে থেকো না। ও সাথী রে, তুমি ছাড়া ভালো লাগে না। ভাই উত্তরটা বলেন দ্রুত। একটা প্রশ্ন, বিসিএস পরীক্ষার প্রশ্নটা কিন্তু। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক করার জন্য মোট কতটি বাংলা বই রচনা করা হয়েছিল? বলেন কতটি বাংলা বই রচনা করা হয়েছিল? চমৎকার একটা প্রশ্ন। ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক করার জন্য মোট কতটি বাংলা বই রচনা করা হয়? 13টি, 14টি, 15টি নাকি 12টি? দ্রুত বলো। কয়টা 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 কয়টা? দ্রুত বলো কয়টা? এই যে অনেকে কয় 13টা। মনু, এটা 13টা না, উত্তরটা হবে 14টা। উত্তর হবে 14টা। 14টা 14টা 14টা, 13টা না মনু, 14টা। দ্রুত দ্রুত 14টা। তাহলে বাংলা ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক করার জন্য মোট কতটি বাংলা বই রচিত হয়? উত্তর হবে 14টা 14টা 14টা। এর ভিতরে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনি 5টা বই লিখেছিলেন। কয়টি? 5টি। তিনি 5টা বই রচনা করেছিলেন, মনে থাকবে। ওকে, পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন। ওয়াও, চমৎকার একটা কনফিউশন প্রশ্ন। চাঁদের হাট, এই চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? কে বলতে পারেন? অপশন দেয়া আছে বন্ধুদের সমাগম, অপশন দেয়া আছে আত্মীয় সমাগম, অপশন দেয়া আছে প্রিয়জন সমাগম, দেয়া আছে গণমান্যদের সমাগম। কি হবে? চাঁদের হাট, চাঁদের হাট, চাঁদের হাট কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে এটা কি হবে? চাঁদের হাট। এটা কি আত্মীয় সমাগম নাকি প্রিয়জন সমাগম? এই দুটো উত্তর নিয়ে কিন্তু অনেক ভেজাল লাগে আপনাদের, তাই না? চাঁদের হাট উত্তরটা কি হবে? উত্তরটা হবে প্রিয়জন সমাগম। মনে থাকে জানো, প্রিয়জন। উত্তরটা হবে প্রিয়জন। এই প্রিয়জন একটা সিনেমা, বাংলা সিনেমা, চমৎকার সালমান শাহ অভিনীত সিনেমা। এই প্রিয়জন সমাগম মনে রাখবা। চাঁদের হাট, প্রিয়জন সমাগম। কোনো কারণে অপশনে যদি প্রিয়জন না থাকে তখন আত্মীয়ের কাছে চলে যাবা। তার মানে সেক্ষেত্রে আত্মীয় সমাগম টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার? যদি পরীক্ষা আসে চাঁদের হাট মানে কি? প্রিয়জন। প্রিয়জন যদি না থাকে সেক্ষেত্রে আত্মীয় সমাগমে টিক দিয়ে চলে আসবেন। ক্লিয়ার সবাই? পরের প্রশ্নটা কি? কোন বানানটি শুদ্ধ? চমৎকার দুটো বানান আছে আমাদের এখানে, খেয়াল রাখো। বানানটা একটা হলো সুচিস্মিতা, শিশু চি দন্তস্বয় ময় রসিকার তয়কাতা, সুচিস্মিতা। অর্থ যে নারীর হাসি কি? এটা বাগধারা কি? যে নারীর হাসি কুটিলতা বর্জিত। যে নারীর হাসি, যে নারীর হাসি কুটিলতা বর্জিত, যে নারীর হাসি কুটিলতা বর্জিত, যে নারীর হাসি কুটিলতা বর্জিত। অথবা কি নির্মল হাস্যযুক্ত, যদি বলে
এই সুস্মিতা শব্দটির অর্থ কি? এর অর্থ হলো নির্মল হাস্যযুক্ত, নির্মল হাস্যযুক্ত। আর যদি বলে এই এটার বাগধারা কি, সেটা হলো এক কথা প্রকাশ হলো যে নারীর হাসি কুটিলতা বর্জিত। আর একটা আছে সুস্মিতা, যে নারীর হাসি সুন্দর। সুস্মিতা, যে নারীর হাসি সুন্দর। সুস্মিতা মানে এটাও দন্তসা এটাও দন্তসা, সুস্মিতা এটা দন্তসা এটা মফলা। তা সুস্মিতা এটা অর্থ কি? যে নারীর হাসি সুন্দর, কিউট হাসি, অর্থাৎ সুন্দর হাস্যযুক্ত, সুন্দর হাস্যযুক্ত, অথবা যে নারীর হাসি সুন্দর, যে নারীর হাসি সুন্দর মানে ক্রাশ খাওয়া একেবারে দেখলেই। ক্লিয়ার সবাই? লিখেছেন লিখেছেন লিখেছেন? দ্রুত। পদাবলীর প্রথম কবিকে, এই প্রশ্নটা অনেকটা ভেজাল লাগে আপনাকে। পদাবলীর প্রথম কবিকে অপশন আছে শ্রী চৈতন্য, অপশন আছে বিদ্যাপতি, অপশন আছে চণ্ডীদাস, অপশন আছে জয়দেব। বলেন তো পদাবলীর প্রথম কবিকে অথবা বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে? অনেকভাবে ঘুরাতে পারে প্রশ্নটা, বলতে পারে বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে, বৈষ্ণব পদাবলীর প্রথম কবি কে? এগুলো বিশেষ পরীক্ষা কিন্তু ধরতে পারে, খেয়াল রাখবা। পদাবলীর প্রথম কবিকে অথবা বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে। আর একটা প্রশ্ন আসতে পারে যে পদাবলীর প্রথম বাঙালি কবিকে। আর একটা প্রশ্ন আসতে পারে পদাবলীর প্রথম বাঙালি কবিকে। তাই পদাবলীর প্রথম বাঙালি কবিকে, উত্তরটা হবে চণ্ডীদাস। আবার আসতে পারে খাঁটি বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলী লিখেছেন কে? তিনিও হলেন চণ্ডীদাস। তাহলে পদাবলী প্রথম বাঙালি কবিকে? চণ্ডীদাস। ক্লিয়ার? তাহলে খাঁটি বাংলা ভাষায় প্রথম এই বৈষ্ণব পদাবলী কে লিখেছেন? চণ্ডীদাস। আর পদাবলীর প্রথম অবাঙ্গালী কবিকে? এটা হলো জয়দেব, 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 জয়দেব। তাহলে পদাবলীর প্রথম কবিকে? উত্তরটা হবে জয়দেব। বৈষ্ণব পদাবলীর প্রথম কবিকে? উত্তরটা হবে জয়দেব। কোনো কারণে অপশনে যদি জয়দেব না থাকে সেক্ষেত্রে আপনি পরীক্ষা হলে বিদ্যাপতি টিক দিয়ে চলে আসবেন, মনে থাকবে। জয়দেব না থাকলে বিদ্যাপতিতে টিক দিয়ে চলে আসবেন, অর্থাৎ বউ না থাকলে শালিতে টিক মারবেন, এরকম। তার যদি বলে পদাবলীর প্রথম কবিকে, উত্তরটা হবে জয়দেব। এই জয়দেব বিদ্যাপতি দুটাই কিন্তু বাঙালি, বাট এরা বাংলা ভাষায় কিছুই লেখে নাই। এই জয়দেব ছিল সংস্কৃত ভাষার কবি, আর বিদ্যাপতি ছিলেন সংস্কৃত এবং ব্রজবুলি ভাষার কবি। যে কারণে এরা বাংলা ভাষায় কিছুই লেখেনি, এই জন্য তাদেরকে বলা হয় বাংলা সাহিত্যের অবাঙ্গালী কবি, অর্থাৎ পদাবলীর প্রথম অবাঙ্গালী কবি বলা হয়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর বাঙালি কবি হলেন চণ্ডীদাস। বাংলা গদ্যের আতুরঘর বলা হয়, অর্থাৎ যেখানে বাংলা গদ্যটা আমাদের জন্ম লাভ করছে, যেখানে বলা হয় আতুরঘর। তো বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কাকে? শ্রীরামপুর মিশন সংস্কৃত কলেজ, নাকি ফোর্ট উইলিয়াম কলেজ, নাকি বাংলা একাডেমি? দেখি উত্তরটা বলো তো। উত্তরটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত দ্রুত। এখানে বলা হয়েছে বাংলা গদ্যের আতুরঘর বলা হয় কাকে? বাংলা গদ্যের আতুরঘর বলা হয় ফোর্ট উইলিয়াম কলেজকে। ফোর্ট উইলিয়াম কলেজকে টিক দিয়ে রাখেন। ফোর্ট উইলিয়াম কলেজকে বলা হয় বাংলা গদ্যের আতুরঘর। পরের প্রশ্নটা আমরা একটু দেখি, চাঁদমুখ এর ব্যাস বাক্য কি? এটা নিয়েও আমাদের অনেক ভেজাল থাকে, খেয়াল রাখো। প্রথমত মনে রাখবা এই চাঁদমুখ এটা হলো উপমিত কর্মধারায় সমাস। এটা হলো উপমিত কর্মধারায় সমাস। চাঁদমুখ এটা হলো উপমিত কর্মধারায় সমাস। আর এই চাঁদমুখ আর উপমিত কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের শেষে ন্যায় বসে, সেই হিসেবে এটার ব্যাস বাক্য হলো মুখ চাঁদের ন্যায়। সঠিক ব্যাস বাক্য হলো মুখ চাঁদের ন্যায়। এটা যদি কোনো কারণে অপশনে না থাকে তখন আপনি এটা দিতে পারবেন। এই ব্যতিক্রম একটা আছে, সেটা হলো চাঁদের মতো মুখ। চাঁদের মতো মুখ এটা হলো উচ্চ মাধ্যমিক হায়াত মাহমুদ স্যারের বইতে আছে, ভাষা শিক্ষা বইয়ে দেয়া আছে যে চাঁদের মতো মুখ। তাহলে এখানে চাঁদ মুখ, এখানে মুখ চাঁদের ন্যায় কোথাও নাই, সুতরাং আপনি চাঁদের মতো মুখ এটা ঠিক দিয়ে আসতে পারবেন। তবে প্রকৃতপক্ষে এটার সঠিক ব্যাস বাক্য হলো মুখ চাঁদের ন্যায়। এটা উপমিত কর্মধারায় সমাস। এটা কখনোই চাঁদরূপ মুখ এটা বলবেন না, মনে থাকবে।
তাহলে সেক্ষেত্রে আমাদের চাঁদের মতো মুখে টিক দিয়ে আসতে হবে। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখেন, নবান্ন শব্দটি কি? এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের মাঝে মাঝে আসতে দেখা যায় যে নবান্ন শব্দটি কি যোগে গঠিত। এখন আমরা জানি এটা সন্ধি বিচ্ছেদ হয়, আবার এটা সমাসও হয়। নব যে অন্ন সমান সমান নবান্ন, আবার দেখো এটা সমাসও হয়, আবার এটা সন্ধিও হয়। তা মনে রাখেন সন্ধি আর সমাস যদি এরকম কোনো প্রশ্ন পরীক্ষার হলে দেখেন যে সেটা সন্ধিও হয় সমাসও হয়, সন্ধিও হয় সমাসও হয়, সেক্ষেত্রে আপনি সন্ধিতে টিক দিয়ে চলে আসবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? সন্ধিতে টিক দিয়ে চলে আসবেন। পরের প্রশ্ন দেখো, চৌহদ্দি। এটা কিন্তু অনেক বাজার গাইডে ভুল আছে, আবার বলদি। চৌহদ্দি কি শব্দ? চৌহদ্দি, চৌ এটা হলো আমাদের বাংলা শব্দ। চৌ কি শব্দ? এটা আমাদের বাংলা শব্দ। আর হদ্দি কি শব্দ? হদ্দি আমাদের ফার্সি মানে ইরান। ফার্সি মানে কি? ইরান। তা চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি শব্দ। চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি শব্দ। দ্রুত লিখে রাখো, এগুলো বাজারে গাইডে কিন্তু ভুল থাকে। চৌহদ্দি হলো বাংলা প্লাস ফার্সি শব্দ। বাংলা প্লাস ফার্সি, বাংলা প্লাস ফার্সি। দ্রুত দ্রুত দ্রুত। দ্রুত 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 দ্রুত। বাংলা প্লাস ফার্সি, বাংলা প্লাস ফার্সি। 28 নম্বর দেখ, মর্সিয়া কোন ভাষা শব্দ? এটা আপনারা অনেকে ভুল করেন। মর্সিয়া কোন ভাষা শব্দ? আরবি, ফার্সি নাকি পর্তুগিজ নাকি ফরাসি? দ্রুত বলো। মর্সিয়া কোন ভাষার শব্দ? মর্সিয়া কোন ভাষার শব্দ? দ্রুত বলো। মর্সিয়া কোন ভাষার শব্দ? দ্রুত দ্রুত দ্রুত। মর্সিয়া কোন ভাষার শব্দ? মর্সিয়া হলো ফার্সি শব্দ। ফার্সি ফার্সি ফার্সি। চাকরি হয় না কেন জানো? ভুল টিক দাও পরীক্ষার হলে। ওই বাজারে গাইড বই আছে আরবি, আসলে মর্সিয়া হলো ফার্সি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে সুন্দর মতো দেয়া আছে মর্সিয়া হলো ফার্সি, আর ফার্সি হলো ইরান। ইরানকে বসায় ফার্সি। তাহলে মর্সিয়া কোন ভাষার শব্দ? ফার্সি শব্দ। এর অর্থ শোক প্রকাশ করা। এর অর্থ কি? শোক প্রকাশ করা। শোক প্রকাশ করা। তার কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মর্সিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মর্সিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মর্সিয়া সাহিত্য। কারবালার ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মর্সিয়া সাহিত্য। ক্লিয়ার? এটা অনেকে আরবি মারে, পরীক্ষা আসলে খালি আরবি মারে। উত্তরটা ফার্সি, মাইরা দেয় আরবি। উত্তর হবে বউ, টিক মাইরা আসে শালি। সত্যপীর কার ছদ্মনাম? বলেন। এবার সহকারী জাজ নিয়োগ পরীক্ষায় আসছে, বলেন। সহকারী জাজ নিয়োগ পরীক্ষায় বছর আসছে, বলে সত্যপীর কার ছদ্মনাম? পাগলা কানাই নাকি মীর মোশাররফ হোসেন নাকি সৈয়দ মুস্তফা আলী নাকি ফররুক আহমেদ? দ্রুত বলেন। এই সত্যপীর কার ছদ্মনাম? ফররুক আহমেদ। দ্রুত দ্রুত দ্রুত। নাকি সৈয়দ মুস্তফা আলী নাকি মীর মোশাররফ হোসেন নাকি পাগলা কানাই? দ্রুত বলেন। এরকম একটা প্রশ্ন আসে, মুসলিম রেনেসার কবি কে? দ্রুত লেখেন। মুসলিম, বলতে পারবেন মুসলিম রেনেসার কবি কে? মুসলিম রেনেসার কবি কে? মুসলিম রেনেসার কবি কে বলতে পারবা? মুসলিম রেনেসার কবি হলো দুইজন আছে, কিন্তু মুসলিম রেনেসার কবি দুইজন। এক নম্বরে আমাদের ফরুক আহমেদ, এক নম্বরে আমাদের ফরুক আহমেদ, এক নম্বরে আমাদের ফরুক আহমেদ। আর দুই নম্বরে কে? দুই নম্বর কে? দুই নম্বর কে? দুই নম্বর হলো গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা। দুই নম্বরে গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা, গোলাম মুস্তফা। দ্রুত দ্রুত দ্রুত। আর তার পরীক্ষা যদি ফরুক আহমেদ গোলাম মুস্তফা দুজনই থাকে মুসলিম রেনেসার কবি, তাহলে ফরুক আহমেদ টিক দিবেন। তাহলে সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুস্তফা আলী। সত্যপীর কার ছদ্মনাম? সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম সত্যপীর। সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম সত্যপীর। সত্যপীর সত্যপীর। আমরা পরের প্রশ্ন চলে যাই। আগুনের মেয়ে উপন্যাসটি কার? চমৎকার একটা উপন্যাস, আগুনের মেয়ে। দ্রুত বলো, আগুনের মেয়ে উপন্যাসটি কার? আল মাহমুদ নাকি হাসান আজিজুল হক নাকি মহাদেব সাহা নাকি সৈয়দ শামসুল হক? দ্রুত বলেন উত্তরটা কি হবে? আগুনের মেয়ে। মনে রাখবা উত্তরটা, আগুনের মেয়ে উপন্যাসটি কার? আগুনের মেয়ে উপন্যাসটি হলো আল মাহমুদের বিখ্যাত একটা উপন্যাস আগুনের মেয়ে। লিখে রাখেন, আগুনের মেয়ে এই বিখ্যাত উপন্যাসটির রচয়িতা আল মাহমুদ। আর যদি বলে আগুন পাখি,
আগুন পাখি, এই বিখ্যাত উপন্যাসটির রচয়িতাকে? আগুন পাখি, এই বিখ্যাত উপন্যাসটির রচয়িতা হলো হাসান আজিজুল হক। আগুন পাখি এই বিখ্যাত উপন্যাসটিকার হাসান আজিজুল হক। আর যদি বলে আগুনের মেয়ে, এই উপন্যাসটিকার? আল মাহমুদ। দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত। লিসেন লিসেন লিসেন। পরের প্রশ্নটা কি হবে একটু বলো। নিচের কোনটি উপন্যাস নয়? ভালো করে প্রশ্ন পড়বা, তারপর উত্তর দিবা। 40তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, নিচের কোনটি উপন্যাস নয়? এখানে দিবারাত্রি কাব্য, এটা একটা বিখ্যাত একটা উপন্যাস। দিবারাত্রি কাব্য, এটা একটা উপন্যাস। এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখো, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস দিবারাত্রি কাব্য। শেষের কবিতা, এটাও একটা বিখ্যাত একটা উপন্যাস। শেষের কবিতা উপন্যাসটা কার? আমাদের রবি ঠাকুরের। আমাদের রবি ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা। অমিত, লাবণ্য, শোভনলাল, এই উপন্যাসের বিখ্যাত চরিত্র অমিত, লাবণ্য এবং শোভনলাল। পল্লী সমাজ, বিখ্যাত একটা উপন্যাস। আমাদের শরৎ আঙ্কেল, এটা লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বিখ্যাত একটা উপন্যাস পল্লী সমাজ। আর কবিতার কথা, এটা হলো জীবনানন্দ দাশের একটা বিখ্যাত প্রবন্ধ। তা জীবনানন্দ দাশ, কবিতার কথা জীবনানন্দ দাশ। আরো একজন আছেন সৈয়দ আলী আহসান অথবা সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান। তো সৈয়দ আলী আহসানের একটা বিখ্যাত প্রবন্ধ হলো কবিতার কথা। জীবনানন্দ দাশ এর বিখ্যাত প্রবন্ধ হলো কবিতার কথা। দ্রুত লেখেন, কবিতার কথা প্রবন্ধটি কিন্তু দুইজনে লিখছে। কবিতার কথা প্রবন্ধ দুইজনে লিখছে। একজনের নাম হলো জীবনানন্দ দাশ, আরেকজনের নাম হলো সৈয়দ আলী আহসান। আমাদের জাতীয় সঙ্গীত প্রথম ইংরেজিতে অনুবাদ করেন এই সৈয়দ আলী আহসান। আমাদের জাতীয় সঙ্গীত প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে? সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান। ক্লিয়ার সবাই? পরের প্রশ্ন আমরা চলে যাই, ঝটফট ঝটফট পরের প্রশ্ন। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? চমৎকার একটা প্রশ্ন। জীবনানন্দ দাশকে আমাদের নির্জনতম কবি, তাকে বাংলা সাহিত্যে বলা হয় পরাবাস্তব কবি, তাকে বাংলা সাহিত্যে বলা হয় রূপসী বাংলার কবি, তাকে বাংলা সাহিত্যে বলা হয় তিমির হননের কবি, তাকে বাংলা সাহিত্যে বলা হয় নির্জনতার কবি, তাকে বাংলা সাহিত্যে বলা হয় প্রকৃতির কবি। তিনি কেউ নন, তিনি আমাদের জীবনানন্দ দাশ। তাকে বুদ্ধদেব বসু, তাকে কে বলেছেন? বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতার কবি। লিখেছেন লিখেছেন লিখেছেন, দ্রুত দ্রুত দ্রুত। ক্ষুধা লাগছে পেটে, তাড়াতাড়ি দ্রুত দ্রুত দ্রুত। ক্ষুধা লাগছে তাই না? পরের প্রশ্ন, পরের প্রশ্ন, পরের প্রশ্ন, ঝটফট ঝটফট পরের প্রশ্নটা দেখেন। বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? চমৎকার একটা প্রশ্ন। বাংলা ভাষা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন, এখানে বলছে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। মধ্যযুগের, তা মধ্যযুগের প্রথম নিদর্শন যেহেতু বলেছেন, এটা উত্তরটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলো বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচয়িতা হলো বরুচণ্ডী দাস। এই বেটা দুইটা বিয়ে করছিল কিন্তু বরুচণ্ডী দাস। প্রথম স্ত্রীর নাম ছিল পদ্মজা এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রাজকিনী রানী, তাকে বলা হয় সাধন সঙ্গিনী বলা হয় তার। ক্লিয়ার? তাহলে এই বরুচণ্ডী দাসের ভিক্ষুক বেটা দুইটা বিয়ে করেছিল। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের এই মূল রচয়িতা কিন্তু বরুচণ্ডী দাস। আর মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য বৈষ্ণব পদাবলী, এটাকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য। দ্রুত লেখো, মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য, মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য, মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য কি? বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব সাহিত্য। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। পরের প্রশ্ন আমরা চলে যাই। কার্তুজ শব্দটি কোন ভাষার শব্দ? চমৎকার একটা প্রশ্ন, দেখে উত্তরটা কে পারেন। কার্তুজ, এই কনফিউশন প্রশ্নগুলো আপনাদের ভেজাল লাগে। কার্তুজ শব্দটি কোন ভাষার শব্দ? ফরাসি, ফার্সি, আরবি নাকি পর্তুগিজ? মনে রাখবেন, ফরাসি মানে হলো ফ্রান্স। ফরাসি মানে কি? ফ্রান্সের ভাষা। ফার্সি মানে পারস্য, ইরানের ভাষা। এবার বলেন, দ্রুত উত্তর বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত। কার্তুজ শব্দটি কোন ভাষার? কার্তুজ,
কার্তুস 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 কোন ভাষার? মনে রাখবেন কার্তুস এটা হলো পর্তুগিজ শব্দ। কার্তুস পর্তুগিজ শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধানে সুন্দর মতো দেয়া আছে কার্তুস হলো পর্তুগিজ শব্দ। কোনো কারণে যদি অপশনে কার্তুস পর্তুগিজ না থাকে সেখানে আপনি ফরাসিতে টিক দিয়ে আসবেন। ফরাসি, ফরাসি মানে ফ্রান্স। আর অপশনে যদি ফরাসিও থাকে আবার পর্তুগিজও থাকে আপনি 100% পর্তুগিজে টিক দিয়ে আসবেন। তাহলে কার্তুস কি শব্দ? কার্তুস কি শব্দ? পর্তুগিজ শব্দ। কোন কারণে পর্তুগিজ অপশনে না থাকলে আপনি ফরাসি, ফ্রান্সে টিক দিয়ে আসবেন। এরকম আমাদের একটা শব্দ আসে সাবান। কি শব্দ? দেখেন সাবান। সাবান হলো আরবি শব্দ। কোন কারণে অপশনে আরবি না থাকলে সেক্ষেত্রে আপনি পর্তুগিজে টিক দিয়ে চলে আসবেন। তাহলে সাবান কি শব্দ? সাবান হলো আরবি শব্দ। কোন কারণে অপশনে আরবি না থাকলে আপনি পর্তুগিজে মেরে আসবেন। দ্রুত লিখে রাখো, দ্রুত 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 লিখছেন সবাই, লিখছেন লিখছেন। আমরা পরের প্রশ্ন চলে যাই, পরের প্রশ্ন চলে যাই। ওয়াও, চমৎকার একটা কনফিউশন প্রশ্ন, আমি বারবার এই প্রশ্নটা দেই। এবার বলো দারোগা কোন ভাষার শব্দ? দারোগা। দারোগা কোন ভাষার শব্দ? দারোগা দারোগা দারোগা। দারোগা কি তুর্কি শব্দ নাকি বাংলা শব্দ নাকি পর্তুগিজ শব্দ নাকি ফার্সি? এবার বলেন দারোগা। দারোগা কি শব্দ? দারোগা। খেয়াল রাখো দারোগা কিন্তু ফার্সি শব্দ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা একাডেমি বিদেশি শব্দের অভিধানে দেয়া আছে এই দারোগা ফার্সি মানে ইরান। কোন কারণে যদি ফার্সি না থাকে সেক্ষেত্রে আপনি তুর্কি মেরে আসবেন। ফার্সি না থাকলে আপনি অবশ্যই তুর্কি মেরে আসবেন, অর্থাৎ বউ না থাকলে শালি টিক মারবেন। তাহলে আবার মনে রাখেন দারোগা কোন ভাষা থেকে আগত? দারোগা ফার্সি মানে ইরান। কোন কারণে ফার্সি না থাকলে আপনি তুর্ক টিক দিয়ে আসবেন। তুর্কি 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 তুর্কি। ক্লিয়ার সবাই? লিখেছেন 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 লিখেছেন। আজকে এই পর্যন্তই ছিল আমাদের ক্লাস। আপনাদের এই পর্যন্তই ক্লাস। আপনারা যারা বিসিএস কোর্সে আমাদের ভর্তি হতে চাচ্ছেন, আবার বলে দিচ্ছি, আপনারা যদি 50তম বিসিএস গেল, 51তম বিসিএস কোর্সে আমাদের ফাউন্ডেশন, 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে কিন্তু আমাদের ভর্তি চলতেছে একদম এক সেট লেকচার শিট সহ। জোয়ার ভাই এক সেট লেকচার শিট দেন তো বিসিএস এর। এই যে 51তম বিসিএস ফাউন্ডেশন কোর্সে আপনি ভর্তি হতে পাচ্ছেন মাত্র অনলাইনে 4000 টাকা। আর আমাদের বাংলাদেশের সকল শাখায় আপনি এই কোর্সে 51তম বিসিএস এ ভর্তি হতে পারবেন মাত্র 8000 টাকায়। এই 51তম বিসিএস ফাউন্ডেশন আপনি যদি অফলাইনে করতে চান, অফলাইন এখন কিন্তু একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের। আপনি 8000 টাকায় কিন্তু চাইলে আপনি একদম বই সহ লেকচার শিট সহ আপনি একদম অফলাইন আমাদের বাংলাদেশের সকল শাখায়, হেড অফিস মিরপুর সহ সকল শাখায়। আর যদি ভর্তি হন আপনি কিন্তু একসাথে নতুন সিলেবাসের আলোকে বিসিএস এর এক সেট একদম 5টা বই, বিসিএস এর একদম 5টা বই আপডেট একদম নতুন সিলেবাসের একদম বই কিন্তু একদম ফ্রি পাবেন, একদম ফ্রি। এই অনলাইনে 4000 টাকার ভিতরে এটা পাবেন, আর অফলাইনে 8000 টাকা। বাংলাদেশের যে কোনো শাখায় ভর্তি হলে আপনি কিন্তু এই সুযোগটা লুফে নিতে পারবেন। ঠিক আছে, এই হলো আমাদের হটলাইন নাম্বার উপরে দেয়া আছে, দেখেন 019015199501, এরকম 0203 এই নম্বরগুলোতে হটলাইনে কল দিলে আপনি ভর্তি হতে পারবেন এবং 1 থেকে 2 দিনের ভিতরে আপনি বইগুলো পেয়ে যাবেন। 1 থেকে 2 দিনের ভিতরে আপনি বইগুলো পেয়ে যাবেন। স্যার ডেমরা কি শাখা আছে? হ্যাঁ, ডেমরা শাখা আজকে আমাদের খালিদ স্যার ক্লাস নিয়েছিল। একদিন পর পর ডেমরা শাখা, দারুন নাজাতের পাশে কিন্তু আমাদের ডেমরা শাখা, আমাদের ডেমরা শাখাটা অবস্থিত দারুন নাজাত মাদ্রাসার পাশেই একেবারে। সেখানে কিন্তু ডিজিটাল বোর্ড, এরকম ডেমরা শাখা কিন্তু একদম মাল্টিমিডিয়া ডিজিটাল ক্লাসরুম, একেবারে শীতাতাপ নিয়ন্ত্রিত একদম মাল্টিমিডিয়া ডিজিটাল ক্লাসরুম আমাদের ডেমরাতে। তাহলে আপনারা ডেমরাতে যারা ওদিকে আছে, নারায়ণগঞ্জ ডেমরা ওই অঞ্চলে স্টাফ কোয়ার্টার ওই অঞ্চলে যারা আছেন তারা কিন্তু চাইলে আপনি ওখানে গিয়ে ক্লাস করতে পারবেন, অফলাইনে সরাসরি ক্লাস করতে পারবেন। আগামীকাল সেখানে ক্লাস নেই, আগামী পরশুদিন আবার ক্লাস আছে সেখানে, আমাদের তরিকুল স্যারের সাথে ম্যাথমেটিক্সের ক্লাস আছে সেখানে। আর কোনো প্রশ্ন? আগামীকাল আবার ক্লাস হবে। স্যার 1 বছর পড়াশোনা করে কি বিসিএস লাগানো যাবে? ভাই যাবে না, কারণ মানুষের কাছে অসম্ভব বলতে কিছুই নেই। এই যে আমাদের দেখেন
সাধারণত প্রাইমারি কোর্সটা মানুষ অল্প কয়েকদিন কইরাও কিন্তু মানুষের প্রাইমারিতে পারে, অনেকেই টিকছে। তা আল্লাহ আপনাকে রিজিক কোন জায়গায় যে লিখে রাখছে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতেও পারবেন না। ইনশাল্লাহ আমাদের 30 তারিখ বিসিএস পরীক্ষা এরকম প্রতিদিন আমাদের ক্লাস চলবে, একদম ফ্রি ক্লাস চলবে প্রতিদিন এরকম, একদম 29 তারিখ পর্যন্ত আমাদের এরকম ফ্রি ক্লাস এখন থেকে চলবে। সুতরাং ফ্রি ক্লাসগুলো আপনারা অবশ্যই অবশ্যই, আমাদের ঠিকানা মিরপুর 10 ফলপট্টি সামাদ মেশন চতুর্থ তলা। আমাদের জিবিসি জব মেডিসিনের ঠিকানা মিরপুর 10 ফলপট্টি, মিরপুর 10 আমাদের কোথায়, মিরপুর 10 ঢাকাতে, মিরপুর 10, মিরপুর 10 এই ফলপট্টি, মিরপুর 10 ফলপট্টি, মিরপুর 10 ফলপট্টি সামাদ মেনশন লিফটেড 3, লিফটেড 3। ক্লিয়ার 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 না? সিরাজগঞ্জে আমাদের কোনো শাখা নেই, মালিবাগে কোনো শাখা নেই, আমাদের ঢাকার ভিতরে শাখা শুধুই আমাদের মিরপুর 10 ফলপট্টি সামাদ মেনশন চতুর্থ তলা। এছাড়া আমাদের ঢাকার পাশে একটা আছে, সেটা হলো ডেমরাতে, দারুন নাজাত মাদ্রাসার পাশে আমাদের ঢাকার ডেমরাতে আমাদের আর একটা শাখা আছে। এছাড়া ঢাকার ভিতরে আমাদের আর কোনো শাখা নেই। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার। তবে শীঘ্রই আর একটা হবে, ঢাকার আশুলিয়াতে আমাদের আর একটা হবে, ড্যাফোডিল ইউনিভার্সিটির পাশে আমাদের আর একটা নির্মাণাধীন হচ্ছে আমাদের, অর্থাৎ জব মেডিসিনের স্থায়ী ক্যাম্পাসের কাজ চলতেছে, সেটা হলো আমাদের ঢাকার আশুলিয়াতে। সুতরাং আর একটা শাখা হবে আমাদের ঢাকার আশুলিয়াতে। ওখানে যারা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছেন তারা সেখানে ক্লাস করতে পারবেন, সাভারের খুবই কাছে। ক্লিয়ার? প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হতে পারে? এটা নির্বাচনের আগে আর হচ্ছে না, নির্বাচনের পরে হবে, নির্বাচনের পরে। আর যারা মনে করেন টাকার জন্য ভর্তি হতে পারতেছেন না, অনেক আর্থিক সমস্যা, একটা গুগল ফর্ম দেওয়া আছে, গুগল ফর্মটা পূরণ করে দেন, তাহলে আপনি ডিসকাউন্টে ভর্তির সুযোগ পাবেন। স্যার কয়টায় ফ্রি ক্লাস শুরু করেন? যেদিন স্টুডিও ফাঁকা পাই ওই দিন আমরা ফ্রি ক্লাস শুরু করি। আগামীকাল দেখে আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব ফ্রি ক্লাসটা নেওয়ার জন্য। মনে থাকবে, দাওয়াত রইল ইনশাল্লাহ। আগামীকাল আবার আপনাদের সাথে কনফিউশন প্রশ্নগুলো নিয়ে আমাদের লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। ওকে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। হ্যাঁ, ময়মনসিংহ আমাদের শাখা আছে, ময়মনসিংহ আমাদের শাখা আছে বিদ্যাময় স্কুলের সামনে। মনে থাকবে, মনে থাকবে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।